যে এই একটা জায়গায় কন্টেন্ট ক্রিয়েশন একটা জায়গা তৈরি হতে পারে বিজনেসের ক্ষেত্রে বা মার্কেটের ক্ষেত্রে। সামনে বড় বড় যারা বিজনেসম্যান বা কোম্পানি করবে তারা এই কন্টেন্ট ক্রিয়েটরদের হায়ার করবে তাদের বিজনেসের জন্য। এটা হতে পারে যে আমরা এই কন্টেন্ট, আমাদের এই টপিক হবে, এই কন্টেন্ট ক্রিয়েটর তুমি আমার পেজের জন্য এই ধরনের ভিডিও বানাবে। সো এআই এসে ক্রিয়েটিভ জায়গাগুলোয় যে ওদের দখল, এটার চ্যালেঞ্জ বা আপনি ফিউচার কেমন দেখতেছেন? আপনি নাকি ভাই একটা পেজ করছিলেন এআই তামু, তখন এআই দিয়ে এখন কি করবে, এআই দিয়ে যদি এমন ইজি হয়ে যায় সবাই কাজ করতে পারতেছে, তখন ওই কন্টেন্টের তেমন কোনো মূল্য থাকবে বলে আমার মনে হয় না। তখন দেখা যাবে যে যারা একটু রিয়েল পারসন তাদের একটা ভ্যালু দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আপনাদের হোস্ট সাগর হাসনাত, বিজব্রো পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে যে অতিথি উপস্থিত হয়েছেন তাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নাই। আমাদের অনলাইনের ইয়াং সেন্সেশন, ইয়াং ইনফ্লুয়েন্সার, আমাদের তামু মামু। আসসালামু আলাইকুম। বিজব্রো পডকাস্টে ভাই আমাকে ডাকছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আমার মতন ছোট একজন মানুষকে ডাকার জন্য। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই এটা প্রথম যে প্রশ্নটা ভাইয়া, যে আপনার নাম তামু মামু কেন, বা পেজের নাম তামু মামু কেন? এটি কি আপনার আসল নাম? না না না, আসল নাম যদিও আমাকে অনেকে রাস্তায় দেখা হইলে বা কোথাও দেখা হইলে তামু ভাই বলে, কিন্তু আসল নাম হচ্ছে তামজিৎ হোসেন চৌধুরী, তামজিৎ মূলত। কিন্তু তামু নামটাও আসছে হলো আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ কেউ তামু নামে ডাকতো, তারপরে সাথে একটা ছন্দ মিলে মামু বানাই দিলাম, তো তামু মামু দিয়ে আর কি পেজ করে ফেললাম আর কি। ক্রিয়েশনটা শুরু হলো তখন থেকে। আচ্ছা ভাইয়া, তাহলে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনে কবে আসা, বা একটু যদি ব্যাকগ্রাউন্ডটা আমাদের বলতেন যে কেন আসলেন, বা এই জানরাটা কেন বেছে নিলেন, যে একটু সার্কাস্টিক বা একটু ফানি ভিডিও করা, একটু যদি বলেন ভাই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা। এই জায়গাটা হচ্ছিল, আমি মাফ করুক যে মিডিয়া জগতে ছিলাম, থিয়েটার করতাম, অভিনয় শেখা হইতো। জীবনে একটা সময় স্বপ্ন ছিল যে অনেক বড় অভিনেতা হব মিডিয়া লাইনের দিক দিয়ে, যে আল্লাহ বাঁচাই দিচ্ছে। যাই হোক, এখন ইনশাআল্লাহ হবে, এখনো তো একটা বড় মিডিয়াতে কাজ করতেছেন ইন এ পজিটিভ ওয়ে। হ্যাঁ, দোয়া করি আর অনেক বড় ইনফ্লুয়েন্সার হন আপনি। যে ওই অভিনয়ের প্র্যাকটিস থেকে, যে অভিনয় একটা শিখবো, একটা প্র্যাকটিস, একটা মাধ্যম দরকার, ওই অভিনয় প্র্যাকটিস থেকেই একটা কন্টেন্ট ক্রিয়েশনে আসা, যে একটা অভিনয় প্র্যাকটিস করা হবে, কিছু কিছু মানে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে এভরিথিং সবকিছু একটা প্রজেক্ট বেসড কাজ হবে, পাশাপাশি অভিনয়টাও চর্চা হবে। কিন্তু কয়েকদিন পরে আস্তে আস্তে এটার প্রতি একটা ভালো লাগা কাজ করে, একটা কন্টেন্ট বানানো, যে একটা কন্টেন্ট দিচ্ছি, ছাড়তেছি, যদিও তেমন ভিউ হয় না, কিন্তু তাও একটা ভালো লাগা কাজ করতেছিল আর কি, যে নিজের কন্টেন্ট দেখা। ওই ভালো লাগার থেকে কাজটা কন্টিনিউ করি, অনেক লং টার্ম কাজ করি, ভিউ না আসা পর্যন্ত। প্রায় মনে হয় 1.5 বছর ধরে তেমন কোনো কন্টেন্ট চালিয়ে গেছেন, কিন্তু তেমন সারা ওরকম পাওয়া যায় না। 1.5 বছর পরে একটা ভিডিও রিচ খাইছে। এই ভালো লাগতে কাজ করে, কিন্তু শুরুটা হয়েছিল বলা যায় হচ্ছিল যে একটা অন্য উদ্দেশ্যে, আর এখন অবশ্য আছে অন্য এক উদ্দেশ্যে। তাহলে আপনি তো আসলে এই জগতেরই লোক, আপনি একটা প্রপার ট্রেনিং নিয়ে মোটামুটি আসছেন। এখন অনেকে আছেন যারা আসলে প্রপার ট্রেনিংটা নেন না। সো আপনি এখানে কি বেনিফিট পাচ্ছেন? আপনার এক্স থিয়েটারের এক্সপেরিয়েন্সটা এখানে কিভাবে কাজে লাগতেছে? ভালো একটা বেনিফিট পাচ্ছে, কারণ আমি যখন থিয়েটারে প্রথম যাই তখন আমি কিন্তু ভালোভাবে কথা বলতে পারি। আমার এখন যে কথার মধ্যে অনেক দ্রুত দেখা যায়, এটা আরো দ্রুত ছিল, আরো দ্রুত ছিল এবং হচ্ছিল আমার কথা আপনি র‍্যাপ করলে ভালো করতেন, এবং আমার কথা কেউ বুঝতে পারতো না, বলতেছি আমার কথা কেউ বোঝা যাইতো না যে আমি কথা বলতেছি, আর আমার কথা গোছানো ছিল না, কথা বলতে সমস্যা হইতো। আর অভিনয়ের জায়গা তো একদম জিরো, মানে কোনো একটা যদি সিন করতে বলতে পারতাম না। তা এরকম জায়গা থেকে একটা অভিনয় আস্তে আস্তে শেখা, আমার কথা বলাটা প্র্যাকটিস করা, বিভিন্ন এক্সারসাইজ ওরা দিচ্ছিল, ওই এক্সারসাইজের মাধ্যমে নিজের কথা বলার ঠিক করা, স্লো করা। যদিও এখন স্লো হয় নাই, এখন মোটামুটি আল্লাহ মানে চেষ্টা করছি আর কি, যে যেন ঠিকভাবে হয়। কিন্তু এই জায়গা থেকে আপনার এই ফার্স্ট কথাটাই আপনার বেনিফিট মনে হয়, মানে আপনার স্ট্রেংথ। এটা আমার কাছে মনে হয় যে আপনার ভিডিওগুলো এখন তো মানুষ খুব দ্রুত রিয়াকশন বা দেখতে চায়। সো এটা আপনার একটা স্ট্রেংথ আমি মনে করি, যে কথা বলার গতিটা। এটা একটা আলাদা একটা স্টাইল হয়ে গেছে। যদিও কোনো কথা অনেক সময় চাই, যেমন এখন আমি চাচ্ছিলাম যে আস্তে আস্তে কথা বলবো, তাও দ্রুত বের হয়ে গেছে কথাটা। চেষ্টা করবো সামনে কথা। আমাদের পডকাস্টের ডিউরেশনটা একটু ছোট হবে। ইউজুয়ালি গতদিন প্রলয় ভাইয়ের সাথে অলমোস্ট আমাদের 3 ঘন্টা প্লাস হয়ে গেছে, এবং এটা আমরা মোস্ট প্রবাবলি 2 ঘন্টা হবে। এত বড় ভিডিওতে জানেন যে আসলে মানুষ অপছন্দ করে। আজকে আপনার কল্যাণে আমরা একটু ছোট ভিডিও হয়তো পাবলিশ করতে পারবো। তো যাই হোক ভাইয়া, যেই প্রশ্নটা ছিল যে মানে আপনার এই অভিনয়টা বা অভিনয়ের এক্সপিরিয়েন্সটা আপনার এখন
এখন কন্টেন্ট ক্রিয়েশনে কেমন কাজে দিচ্ছে? হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে, যেমন হচ্ছে অভিনয়টা কাজ করছে, পাশাপাশি হচ্ছে হলো যে ক্যামেরার যে ব্যাপারগুলো, যেটা আমি মোটামুটি আগে বুঝতে পেরেছি, ক্যামেরার যে বিষয়গুলো, রিয়াকশনের ব্যাপার, এবং আমি যখন ইতে ছিলাম ওই সময় করছিলাম, ওই সময় কিছু এডিটিং শিখতাম। হ্যাঁ, ওই এডিটিংটা আমার পরবর্তীতে কাজে দেয়। আর সবথেকে ভালো স্ক্রিপ্ট ওই সময় লিখতাম, মানে থিয়েটার থাকতে একটা প্যাকেজ থাকে, স্ক্রিপ্টও লিখতাম ওই সময়, ওইটাও আমার কাজে দেয়। আমার সব দিক দিয়ে একটা বলা যায় যে একটা ভালো একটা হেল্প হয় ওই বিগত জিনিসগুলো আর কি কাজে লাগে আর কি। না মাশাআল্লাহ, এটা মানে ক্রিয়েটিভ লাইনে থাকলে এটা পজিটিভ ওয়েতে ব্যবহার করা। আমি নোমান আলী খানের স্টোরি জানি। উনি একসময় উনি নিজেই বলছিলেন যে উনি একসময় আর্ট করতেন, উনি এথিস্ট ছিলেন এক সময়, ওই সময়টা আর্ট তারপর বিভিন্ন এইসব ক্রিয়েটিভ কাজের সাথে ইনভলভ ছিলেন। পরে যখন উনি ইসলামে আসলেন বা আল্লাহ হেদায়েত দিলেন, তখন কিন্তু উনি ওই আর্টটাকে কাজে লাগাইলেন এবং ওই যে কোরআনের এক্সপ্লেনেশনগুলো, ওই যে ইলাস্ট্রেশন আকারে উনি ছোট ছোট ভিডিও করে, এটা খুবই পপুলার। সো আপনার এই থিয়েটারের এক্সপিরিয়েন্সটা এখন কাজে লাগতেছে আপনার নিজের জন্য এবং উম্মার জন্য কাজে লাগতেছে, আলহামদুলিল্লাহ ভাইয়া। সো আপনি ভাইয়া এইটার মানে এখন প্রেজেন্ট অবস্থাটা কেমন আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন এবং এটার ফিউচার কেমন দেখতেছেন, বা আপনার গোলটা কি কি? প্রেজেন্ট অবস্থা যদি বলি যে এখন তো নর্মালি একটা উদ্দেশ্য নিয়ে কাজ করা, যে আমার ভিডিওতে অ্যাওয়ারনেস দেওয়া বা কোনটা মেসেজ দেওয়া, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য পাশাপাশি যদি কোনো একটা আমি যদি একটা বিজনেস করি বা নেটওয়ার্ক বা হচ্ছিল প্রমোটের দিক দিয়ে এটা একটা হেল্প পাবো ইনশাল্লাহ। তো এই দিক দিয়ে একটা মূলত হচ্ছে প্রেজেন্ট অবস্থান বা এটার একটা মূলত গোল। কিন্তু বড়োভাবে যদি গোল চিন্তা করি, আসলে এই কন্টেন্ট ক্রিয়েশন জায়গা থেকে অনেক বড়োভাবে চিন্তা করা যায় না, যে এটা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। কিন্তু তবুও আমার একটা মানে বলবো যে যদি আমার ক্ষেত্রে বলি, আর অন্য ক্ষেত্রে বলে বিষয়টা আলাদা হয়ে যাবে। আমার ক্ষেত্রে যদি বলি, আমার অবশ্যই এটা নিয়ে কন্টিনিউ করা আছে। যদি কোনো কিছু আসে যায়, মানে কোনো ব্যাপার না, মানে কোনো কিছু লাভ বা ক্ষতি হয় কোনো প্রবলেম না, আমি চালিয়ে যাবো। যদি পেজ চলে যায়, অন্য একটা পেজ খুলে চালাবো ইনশাল্লাহ। এইটা একটা নিয়ত আছে যে চালাবো, কোনো মানে সামনে কি হবে না হবে সেটা আসলে মানে এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার কোনো প্ল্যানিং বা আপনি দেখছেন না? বা প্রফেশনাল বলতে হচ্ছে যদি হয় তাহলে হবে, কিন্তু আমার মানে গোলটাও হবে না যে প্রফেশন না হলে আমি ছেড়ে দিব। যদি প্রফেশনাল এরকম হয় যে আমি বিজনেসের ক্ষেত্রে কোনটা হেল্প পাচ্ছি, একটা টুল হিসেবে ব্যবহার করছি, সেটা তো হচ্ছে। আর যদি দেখা যায় যে এই প্রফেশন কীরকম হতে পারে, যে একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হলে অনেক সময় অনেক জায়গা থেকে হেল্প পাওয়া যায়। যেমন আপনি আমাকে ডাকছেন, আপনার সাথে পরিচয় হয়ে আছে, হয়তো কোনো হয়তো একসাথে কাজ করা হলো, ভালো একটা কিছু করা যাবে ইনশাল্লাহ। সেই জায়গা থেকে একটা অনেক দিক দিয়ে প্রফেশনাল একটা সাইডে অনেক ডাক আসতে পারে বা প্রফেশনাল অনেক হেল্প পাওয়া যেতে পারে, যেটা বিগত অনেক সময় পেয়েছি, মানুষ নক করেছে। সেই জায়গা থেকে মানে হচ্ছিল যে প্রফেশন হইতে পারে, এটার মাধ্যমে হতে পারে। কিন্তু মানে এইটাকে আপনি মেইন প্রফেশন বলতেছেন না, বা মেইন প্রফেশন নিচ্ছে না, এটাকে একটা টুল হিসেবে ইউজ করবেন, যে এটার মাধ্যমে সেলস মার্কেটিং বা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এই কাজগুলা করা। সো যারা প্রফেশনালি তো অনেকেই করতেছে, সো প্রফেশনালি করে এইটা দিয়ে কি ব্রেড অ্যান্ড বাটার মানে সংসার চালানো, বা অনেকেই ধরেন আসতে চায় এখন কন্টেন্ট ক্রিয়েশনে, ভাবে যে অনেক টাকা বা অনেক প্রসপেক্ট, এখানে ফেম আছে, মানুষ চিনে, বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়। সো এইটা অনেকে ইয়াং জেনারেশন বিশেষ করে এরা আসতে চাচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে। সো এই বিষয়ে আপনি কি বলবেন ভাইয়া? এটা প্রথমত হচ্ছে আসার উদ্দেশ্যটাকে বুঝতে হবে। এখন যদি কেউ আসার উদ্দেশ্য রাখে আমি সেলিব্রিটি হব, ভাইরাল হব, সবাই আমাকে অনেক প্রশ্ন করবে, ছবি তুলবে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে একটা সময় হতাশ হতে হয়, ফেল হতে হয়, এবং এই উদ্দেশ্য নিয়ে আসা উচিত না। আসা উচিত যে একটা মানে অনেক সময় দেখা যায়, আমার কথা বলি যে ভিডিও বানানোর পরে কিন্তু আমার ভালো লাগা কাজ করছে, হ্যাঁ আগে ভালো লাগা, এখন অন্য লেভেলে ভালো লাগা কাজ করছে, যে আমি একটা পজিটিভ মেসেজ দিচ্ছি, এই মেসেজের কারণে আমার কিন্তু ভালো লাগা কাজ করছে। মানুষের যদি ভালো লাগাটা আইসা পড়ে, তাইলে অনেক সময় প্রবলেম নেই, টাকাটা অটোমেটিক আউটকাম আসতে পারে। এই ভালো লাগাটা হচ্ছে মেইন থাকা দরকার। তারপর হচ্ছিল যদি কারো বিজনেস থাকে, যে আমার একটা বিজনেস আছে, আমি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমার বিজনেসটা প্রমোট করতে চাই, কন্টেন্ট ওর বিজনেস রিলেটেড কোনো একটা কন্টেন্ট ক্রিয়েশনে যাওয়া, কেউ যদি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে যায়, তার প্রফেশন অনুযায়ী সেটা কন্টেন্ট ক্রিয়েশন যাওয়া, বা কেউ যদি কাউকে শিখাইতে চায়, কোনো কিছু হেল্প করতে চায়, কোনো ইনফরমেশন দিতে চায়, এই সবগুলো ব্যাপার নিয়ে উদ্দেশ্য নিয়ে আসা উচিত। এবং এই উদ্দেশ্য solely টাকা ইনকামের জন্য বা ফেমের জন্য আসলে এখানে হতাশ হইতে হবে, এটা আপনার পয়েন্ট, তাই না? খুব ভালো ভাইয়া। এটা আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার এক কাজিন, ও হচ্ছে এখন মেডিকেল পড়ে, সোহরাওয়ার্দী মেডিকেলে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার। ও যখন মেট্রিকে যখন পরীক্ষা দিবে বা এরকম সময়, ও হঠাৎ 18-19 সালের দিকে হঠাৎ ওর মাথায় কি একটা
কেন উঠলো যে ও ইউটিউবার হবে। ওই সময় পুরো সেন্সেশন, সবাই ইউটিউবার হইতেছে, ফটোগ্রাফি করবে। এখন ওর ডিএসএলআর কিনবে, না কিনলেও পড়াশোনা করবে না, বুঝছেন? মানে ও ওইখানে এই যে কন্টেন্ট ক্রিয়েশনে খুব ব্রাইট ফিউচার দেখতেছে। এখন কিন্তু সে মেডিকেলে পড়তেছে আলহামদুলিল্লাহ। সো ওই সময় তাকে অনেক বোঝানো হইলো যে ভাইয়া না, এটা এখন না করো। আমি ওরও বলছিলাম যে তুমি ভালো কোথাও চান্স আমি কিনে দিব, বা আমি তোমার আব্বুর কাছ থেকে কিনে দেওয়াবো, এবং সে আলটিমেটলি কিনছেও। এখন কিন্তু ধরেন ওই সময় ওর নেশাটা বা ওকে থামানো গেছে, বোঝানো গেছে, এবং এখন মেডিকেলে পড়তেছে। এখন আবার আমি ওকে ইনসিস্ট করতেছি যে তুমি কন্টেন্ট ক্রিয়েশনে আসো, তাহলে তোমার ডাক্তারি প্রফেশনটায় তুমি বেনিফিট পাবা। বাংলাদেশে লাখ লাখ ডাক্তার এখন, তুমি যদি কন্টেন্ট ক্রিয়েশনে যাও তাইলে হচ্ছে তুমি এক্সট্রা বেনিফিট পাবা, বা তোমাকে মানুষ চিনবে, জানবে। আর তোমার তো ওই গোলটা ছিলই যে কন্টেন্ট ক্রিয়েশন করবা বা কন্টেন্ট ক্রিয়েটার হবা, তাহলে ওই ড্রিমটা এখন ফুলফিল করো। সো এটাকে মেইন প্রফেশনের বাইরে যদি কেউ অ্যাডেড সার্ভিস হিসেবে বা অ্যাডেড একটা অ্যাড অন হিসেবে নেয়, তাহলে মনে হয় বেটার হয়, তাই তো ভাইয়া? এটাই যে হ্যাঁ, এই যদি এটাকে মূলত একটা কি বলো এটাকে যে টুল হিসেবে নেওয়া হয় তাহলেই ভালো হবে। আর ওই যে আপনি যেটা বললেন যে অবস্থান বুঝে যে এখন কোন সময় উচিত কোন সময় উচিত না, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। যে আমার সময় যদি উচিত না, এই সময় যদি আমি কন্টেন্ট ক্রিয়েশনে যাই, তাহলে দেখা গেল যে আমার কন্টেন্ট ক্রিয়েশনে ফেল হবে, আমার অন্য লাইফও ফেল। এটাকে সবসময় পার্ট টাইম হিসেবে নেওয়া, মানে শুরুটা করলেও আমার মনে হয় যে আমি যখন শুরু করছি তখন কিন্তু আমি টিউশনি পড়াতাম পাশাপাশি করতাম। তা কোনো একটা কিছু করার পাশাপাশি আর্নিং এর সোর্স ছিল। হ্যাঁ, তা এটা মানে একদম মানে পুরো সবকিছু ছেড়ে একদম লেগে পড়াটা খুব ভালো কিছু হবে না, আমার মনে হয় না ভালো কিছু হবে আর কি। যারা ধরেন ভালো করছেন, বা আপনিও তো আলহামদুলিল্লাহ ইউ আর ডুইং গুড, একটা ভালো আপনার ক্লায়েন্ট বেস তৈরি হয়েছে। সো এইটাকে কি এখন সোললি প্রফেশন হিসেবে নেওয়া যায় কি না? এখন মানে এটাকে যদি বলি, এটাকে কেন্দ্র করে মানে এটাই প্রফেশন, মানে এটাকে প্রফেশন ওই যে বললাম যে মানে এটাকে রেখে এটাকে কেন্দ্র করে আমি অন্য প্রফেশন হেল্প পাবো আর কি, অন্য কোনো প্রফেশন ধরলে এটার মাধ্যমে হেল্প নিতে পারবো। কিন্তু এটার মাধ্যমে যদি বলি স্পন্সর, যেটা আমাদের সবচেয়ে বেশি মানে যারা ইনফ্লুয়েন্সার তারা সবচেয়ে বেশি ইনকাম করে হচ্ছে ইনফ্লুয়েন্স মার্কেটিং, স্পন্সর থেকে বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং থেকে। তো সেই জায়গাটা আমরা এখনো উঠে নাই মনে করি। এটা হয়তো বা সামনে উঠতে পারে, তখন হয়তো সামনে এরকম কোনো সুযোগ আসতে পারে যে মিলিয়ন ভিউ আসছে বা মিলিয়ন সাবস্ক্রাইবার পেজ, তখন হয়তো বড় বড় কোম্পানি একটা দিল, অ্যাপ্রোচ করলো, তখন হয়তো বড় একটা কিছু আসতে পারে। এইটা অনেক দূরের ব্যাপার, বা এটা অনেক এমন হইতে পারে রাতারাতিও অনেক সময় বিউটি হয়ে এটা বলা যায় না, তো না। কিন্তু ওইরকম আসলে মানে আশা নিয়ে বসে থাকাটাও মানে ঠিক না, অন্য কিছু করা দরকার আর কি। রাইট। এবং আসলে সবাই করছেও, কিন্তু মানে যারাও ধরেন অনেক ভালো ইউটিউবার বা ভালো ইনফ্লুয়েন্সার, ওরাও কিন্তু দেখবেন যে প্যারালালি আরেকটা প্রফেশন বা আরেকটা কিছু করে। যেমন রাফসান ও যে ব্লু নিয়ে আসলো, হ্যাঁ, সবাই কিন্তু কিছু না কিছু ট্রাই করতেছে। এবং এটা একটা মানে খুব দিক যে একটা সময় কোম্পানিগুলো ইনফ্লুয়েন্সার ভাড়া করতো, মানে সরি ভাড়াটা আসলে নেগেটিভ শোনায়, হ্যাঁ স্পন্সর করতো। হ্যাঁ, এরপরে দেখা গেলো ইনফ্লুয়েন্সাররা নিজেরাই কিন্তু বিজনেসে এখন আসা শুরু করছে। এবং এটা একটা প্রেডিকশন দেখছিলাম যে আগামী 5-10 বছরের মধ্যে দেশের পলিসি মেকিং লেভেলে ইনফ্লুয়েন্সারদের থেকে একটা বড় চাঙ্ক যাবে। এবং এটা কিন্তু অলরেডি আমরা দেখছি যে ওই যে ব্যারিস্টার সুমন, যদিও তাকে নিয়ে অনেক পজিটিভ নেগেটিভ কথাবার্তা আছে, বাট সে কিন্তু অ্যাজ এ ইনফ্লুয়েন্সার কমিউনিটি থেকে কিন্তু উঠে আসছে, এবং সে পলিসি মেকিংয়ে কিন্তু গেছে। এবং অনেক ইনফ্লুয়েন্সারকে আমরা দেখছি, হিরো আলম আছে, তারপরে কান হেলালও ট্রাই করছে। সো এটা হয়তো ফানি কেস বা ওয়ার্স্ট কেস। আমরা হয়তো ভালো ভালো সেলিব্রিটি বা ভালো ভালো লোকজনকে, ইনফ্লুয়েন্সারকে আমরা হয়তো এই পজিশনগুলায় সামনের দিনগুলো দেখবো। যেমন হচ্ছে যারা এখন তো কন্টেন্ট ক্রিয়েশন লেভেলটা একটু মানে আপডেট, আগের যারা ফিল্ম করতো তারা কিন্তু যেমন ফারুক ছিল, ওরাও তো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এমপি হয়ে গেছে, ওরা কিন্তু রাইট, যারা ওরা কিন্তু এক ধরনের ইনফ্লুয়েন্সারই বলা যায়। হ্যাঁ, তাই এটা কিন্তু ওই সময় হচ্ছে, এখনো সামনে হয়তো হবে। কিন্তু যে আপনি হয়তো বলছিলেন যে এটা কথাটা আপনার থেকে বলি যে কোয়ালিটি মানুষের জন্য আসুক। হ্যাঁ, রাইট, কোয়ালিটি মানুষের জন্য আসে, তাহলে সব দিক দিয়ে ভালো আসবে। মানে ওদের সময়ের ওই ফারুক বা ফেরদৌস, ওনাদের সময় যে ইয়াটা ছিল, ওটা একটা ট্রেন্ড যে ধরেন মিডিয়া আপনাকে বানাবে হিরো। আর এখন কিন্তু যার ভিতর কোয়ালিটি আছে সে কিন্তু মানুষটাকে খুঁজে নিয়ে বের করবে। হ্যাঁ, সো এইটা অপরচুনিটিটা সবার কাছে ওপেন। সো যারা কোয়ালিফাইড বা ভালো লোকজন, তারা কিন্তু সামনে আসাটা তাদের জন্য এখন অনেক ইজি হয়েছে। আগে ধরেন মিডিয়ায় ঘুরতে হইতো, বা মিডিয়া যাকে পিক করতো, যাকে পছন্দ করতো, তারা আসতো সামনে লাইমলাইটে।
এখন হচ্ছে ধরেন কোয়ালিটি ম্যাটার্স। সো মানে যেই প্রসঙ্গে আমরা কথাটা বলতেছিলাম যে ইনফ্লুয়েন্সার বা এই কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু মানে আস্তে আস্তে সামনের দিকে আসতেছে, মানে এটার ফিউচারটা আপনি এটা কীভাবে দেখতেছেন ভাইয়া ফিউচার? যদি বলেন যে বড় বড় পজিশনের যে জায়গাগুলো, এই বড় বড় পজিশনে কোয়ালিটি বেস্ট আসবে। এখন একটা ব্যাপার হচ্ছিল যারা ওই লেভেলের কোয়ালিটিফুল, যেমন একটা বড় একটা পজিশনে কাজ করতে পারবে, এই ধরনের কোয়ালিটিফুল মানুষ মানে কয়জন আসতেছে, এটাও কিন্তু একটা প্রশ্ন। দেখা যাচ্ছে যে সে অন্য দিক দিয়ে কোয়ালিটি খুব ভালো মানুষ, এই মানুষ মানে সব দিক দিয়ে ভালো, কিন্তু তাকে একটা যে পজিশনে দেওয়া হবে ওই পজিশন যে সে যোগ্য কিনা। দেখা গেছে যে আমাকে যদি বলা হয় যে এখন আমাকে এমপি বানাবে, আমি কিন্তু হবো না, আমি ওই লেভেলে আমি মানে লেভেলের মানে পারবো না, হ্যাঁ কাজটা পারবো না। বা কোনো একটা এমন একটা সেক্টর আমাকে বললো যে এই সেক্টর আপনি কাজ করেন, আপনার ভিডিও ভালো লাগে, তাহলে তো আমি ওই কাজ করতে পারবো না। তো এই জন্য মানে যেই মানুষ বড় বড় জায়গায় যাবে, যদি ওই যোগ্যতা যা থাকবে সেই যদি কন্টেন্ট ক্রিয়েশন আসে তাকে ডাক দিয়ে নিবে। এবং এরকম কিন্তু মানুষ আছে, অনেক বড় বড় ডাক্তাররাও আসতেছে এবং দেখা যাচ্ছে তারাও গিয়েছে, হ্যাঁ বিভিন্ন কয়েকটা উদাহরণ আছে, তারাও বড় কয়েকটা জায়গায় পজিশনে গিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, তাদেরকে ডাকা হয় যদি কোয়ালিটি থাকে বা তার যোগ্যতা থাকে, তাহলে তা এটা ভালো, অবশ্যই ভালো। এখন ভাই আমরা কয়েকটা প্রসঙ্গে ডিবেট করবো ইনশাল্লাহ, যেটা শুরুতেই আমরা বিহাইন্ড দ্য সিনে আপনাকে একটা টাচ দিয়েছি যে কন্টেন্ট ক্রিয়েশন এটা তো একটা ক্রিয়েটিভ কাজ। যেমন আমার প্রলয় ভাইয়ের সাথে কতদিন এটা ডিবেট হয়েছে, উনি লেখক, যে লেখালেখিটাকে উনি ব্যবসা বলবেন কিনা, বা আপনার ক্ষেত্রে যদি বলি যে কন্টেন্ট ক্রিয়েশন এটাকে আপনি বিজনেস হিসেবে দেখছেন কিনা বা বিজনেস হিসেবে দেখেন কিনা, বা এটা কি বিজনেস কিনা? আচ্ছা, এটাকে পুরোপুরিভাবে বিজনেস বলা যায় কিনা এটা একটা ব্যাপার, যে বিজনেসের পুরো ফুল সেটআপ এটার মধ্যে নাই। জাস্ট খালি একটা দিক দিয়ে বলা যায় হচ্ছিল আমি একটা সার্ভিস সেল করছি, অর্থাৎ কোনো একটা যদি মানে কোনো একটা ইনফ্লুয়েন্স মার্কেটার কেউ চায়, এবং যদি কোনো কোম্পানি আমাকে বলে যে আমার প্রোডাক্ট একটু প্রমোট করে দেন বা কোনো একটা ব্র্যান্ডিং করে দেন একটা এভাবে করে, তো আমি ইউনিকভাবে কোনো একটা ভাবে তাকে একটা মানে প্রমোট করে দিলাম। তা এটা একটা সার্ভিস তাকে আমি প্রোভাইড করলাম, সেও বেনিফিট হলো, আমি বেনিফিট হলাম। এই জায়গা থেকে একটা বিজনেসের একটা বলা যায়, কিন্তু পুরোপুরিভাবে বিজনেস বলা যায় না। এর থেকে আমরা বলতে পারি যে এটা বিজনেসের টুল। কারণ কি, আমি যদি অন্য একটা বিজনেস স্টার্ট করি, বিজনেস স্টার্ট করলে এটা থেকে আমি একটা বেনিফিট পাবো, বা আমি যদি বিজনেস স্টার্ট করি মানে ইনফ্লুয়েন্স মার্কেটিং মানে হওয়ার পরে, সাপোজ ধরেন আমার আগে পেজ গোছানো আছে, সবকিছু আছে, অডিয়েন্স আছে, ওই অডিয়েন্স ভিত্তিকভাবে একটা বিজনেস তৈরি করতে পারি, বিজনেস স্টার্ট করতে পারি ওই ট্যাগ ব্যবহার করে, অথবা বিজনেস একটা আগের থেকে চিন্তা করে ওই ধরনের কন্টেন্ট ওই মার্কেটের জন্য কন্টেন্ট ক্রিয়েট করা। এর ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছিল যে আপনি যা বললেন যে এই একটা জায়গা কন্টেন্ট ক্রিয়েশন একটা জায়গা তৈরি হতে পারে বিজনেসের ক্ষেত্রে বা মার্কেটের ক্ষেত্রে। সামনে বড় বড় যারা বিজনেসম্যান বা কোম্পানি করবে, তারা এই কন্টেন্ট ক্রিয়েটরদের হায়ার করবে তাদের বিজনেসের জন্য। এটা হতে পারে যে আমরা এই কন্টেন্ট, আমাদের এই টপিক হবে, এই কন্টেন্ট ক্রিয়েটর তুমি আমার পেজের জন্য এই ধরনের ভিডিও বানাবে। এটা অলরেডি হচ্ছে, এটা পুরো ফুল প্রজেক্ট, মানে এখন তো জাস্ট খালি মাঝে মাঝে একটা দেয় প্রজেক্ট বেসিসে, হয়তো একটা দুইটা ভিডিও একবার ওকে একদম ফুল ভাবে একটা কন্টেন্ট ক্রিয়েশন করবা, জাস্ট খালি ব্র্যান্ডিংটা আমাদের থাকবে, মাঝে মাঝে একটা থাকবে, মানে পুরো ফুল ভাবে। যেমন এক্সাম্পল দিতে পারি যে ধরেন ওই যে মোটো রাজ ভাই, উনি মোটো ভ্লগ করে, হয়তো কোনো একটা মোটরসাইকেল কোম্পানি তাকে ফুল টাইম নিয়োগ দিয়ে দিল যে তুমি মোটো ভ্লগ করবা, পুরো আমাদের হয়ে করবা, অন্য কোথাও যেতে পারবে না, এটাই করতে রাইট। তো এইভাবে অনেকে হায়ার করতে পারে। তো এটা সামনে একটা ভালো একটা মার্কেট তৈরি হতে পারে যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তখন এটাও কাইন্ড অফ বিজনেস বা বিজনেস বলা যায়, যদি সে মানে ডিফারেন্ট ক্যাটাগরি যেতে পারে। সাপোজ আমি যদি গেলাম যে মোটোতে গেলাম, আমি মোটো বাইক চালাই, আবার আমি বাসায় গিয়ে হয়তো রান্না করি, আমি রান্নার একটা পেজের সাথে আমি কানেক্ট পেলাম, আমি আবার হয়তো বা একটুখানি বাসাতে খেলি, কোনো একটা কিডসের সাথে একটা কন্টেন্ট হতে পারে। সুতরাং মানে একটা মানুষ বিভিন্নভাবে মানে যেতে পারে, বিভিন্ন প্রফেশন। মানে আপনি একটা ডাইমেনশন বলছেন যে সামনে একটা বিশাল অপরচুনিটি সামনে হয়তো আসতেছে। এখন তাহলে ভাই আপনার একটু সেগমেন্টে যদি বলি, আপনি একটু ফানি ভিডিও করেন, বাট আবার ইসলামিক ফানি ভিডিও। সো এইখানে ধরেন আমরা যারা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বা ইসলামিক কমিউনিটির লোকজন একটু ধরেন মানে ইসলামের কথা বললে একটু সিরিয়াস টোনটা এক্সপেক্ট করে। সো আপনি ইসলামিক কথা বা এথিক্যাল কথাগুলো বলতেছেন ইন এ ফানি টোন, সো এটা কেন, বা আর এটার নেগেটিভ কোনো রিয়াকশন পান কি না? আচ্ছা, এটা খুব একটা মজার ব্যাপার আছে। আপনি একটা ভিডিও আমার খুব বেশি, মানে এখনো আমার মনে হয় পেজে আমাদের সবচেয়ে বেশি ভিউ হয়েছে যে ভিডিওটা, সেটা হচ্ছিল খান সাহেবের সাথে একটা ভিডিও করেছিলাম, আমি দেখলাম একটা ভিডিও। হ্যাঁ, ওই ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে গালি। কারণ হচ্ছিল আমি আপনারা দুইজনই মনে আমাদের কমিউনিটিতে আছেন যে ফানি ভিডিও করেন, খান সাহেব আর আপনি। খান সাহেব ভাইয়ের সাথে যখন আমি ভিডিওটা বানালাম, ভিডিওটা বানানোর পরে আমি বুঝতে পেরেছি যে ভিডিওটা
হচ্ছিল একটা জেনারেল পাবলিকের জন্য হবে, আমি শেষে মেসেজটা দিয়ে দিচ্ছি যে এরা আসলে মানে একটা মেসেজ দিচ্ছি, যদি মেসেজ না দিলেও সার্কাজম এটা বোঝা যায়, তবু আমি মেসেজ দিয়ে দিয়েছি যে আমি আসলে খারাপ, উনি ভালো, উনি আমাকে সাইজ করছে, এরকম একটা মেসেজ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে মানুষ আমাকে গালি দিয়েছে এবং মনে করেন যে উল্টা পাল্টা অনেক গালি, একদম মুসলিম থেকে বাইরে করে দিয়েছে এরকম। তারপর আমি বুঝলাম যে আসলে সব ভিডিও অনেকে নিতে পারে না, যে সার্কাজম বুঝে না, আইরনি বুঝে না, এই বুঝে না। তা এই জন্য মানে সব জায়গা আমি যাইও না, মানে যেগুলা হয়তো বা একটু সেন্সিটিভ জায়গা, আমি একটু শাহবাগী টাবাগী সেকুলার এগুলো একটু পরে থাকি, এগুলো থাকি, যেগুলো একটুখানি মানে আপডেটেড জায়গা, সেগুলোতে হয়তো বা যে ইসলামিক যে ইবাদতের জায়গাগুলোতে এগুলোতে একটু কম যাওয়ার চেষ্টা করি। এই জায়গাগুলো এগুলোতে গেলে কি হয়, এগুলোতে গেলে প্রবলেমটা তেমন হয় না, যে মানুষের সেন্টিমেন্টে আঘাত লাগে না, ইসলামিক সেন্টিমেন্ট আঘাত লাগে না, শাহবাগীদের সেন্টিমেন্ট আঘাত লাগে অবশ্য। ওদের এন্ড থেকে কোনো ইয়া পান কিনা, রিঅ্যাকশন পান কিনা? অবশ্যই বা কোনো থ্রেট পান কিনা? হ্যাঁ, থ্রেট গালি দেয়, সবকিছু আসে, রিপোর্ট তো আছে, রিপোর্ট তো খাই, রিপোর্ট খান, হ্যাঁ রাইট, তবু চলতেছে আলহামদুলিল্লাহ। সো এই ফানি ইয়াটা কেন? আপনি কি আগে থেকেই মজার মানুষ না মানে ফানি ভিডিও কেন? আমাকে যখন আমি ফানি ভিডিও করা তো আমার কাছে খুব টাফ মনে হয়, মানে মানুষ হাসানো তো ওয়ান অফ দ্য টাফেস্ট জব। দুইটা কারণ, একটা হচ্ছিল আমাকে এক ভাই বলছিল যে আমি যখন থিয়েটার করতেছি তখন বলছিল যে আমার তো মেইন গোল হচ্ছিল একটা সিরিয়াস অভিনেতা হওয়া, এরকম। আমাকে একজন বলছিল তুমি সিরিয়াস অভিনেতা না, তুমি একটুখানি ফানিতে যাও, ফানিতে গেলে তোমার চালটা এই টাইপের ক্যারেক্টার গুলো করার চিন্তা ভাবনা করে, এরকম বলছিল একজন। তো আমি ওটা তো বলতে নিয়ে গেছে, আমার ইচ্ছা ওইটাই, হ্যাঁ সিরিয়াস ক্যারেক্টার, ওইটাই আমার ইচ্ছা, হ্যাঁ সিরিয়াস ক্যারেক্টার গুলো করা। আমার ফানিতে আসলে ইন্টারেস্ট ছিল না তেমন একটা, কিন্তু ফেসবুকের জায়গাটা যখন আমি আসি তখন দেখা গেল যে ফানের জায়গাটা, হ্যাঁ যে ফানের জায়গা, ওখানে সিরিয়াসের ভাব নাই। তা এখন অবশ্য কিছু মানে ইউটিউবের থেকে এখন কিছু রিলস দিলে ফেসবুকে অনেকটা কিছু মানুষ দেখে, কিন্তু তাও অতটা ভালো না, ভালো জায়গা না যে সিরিয়াস ভিডিও বা লার্নিং ভিডিওগুলো দেখবে, ফেসবুক দেখবে না, ইউটিউব থেকে দেখে অনেকে, কিন্তু ফেসবুক থেকে অনেকে দেখতে চায় না, এটা দেখতে চায় না। তো এই জন্য দেখা যাচ্ছে আমি ওই জন্য ফান করা হয়, এবং দেখা গেছিল আগে তো গ্রুপে ভিডিও ছাড়তাম, গ্রুপে থেকে ভালো একটা রেসপন্স পাইতাম, যে সবাই কমেন্ট করছে, তখন একটু আগ্রহ বাড়ে আর কি। সো মানে ফানটা আপনার ইয়েতেই ছিল আগে থেকেই, মানে আগে থেকেই ছিল এটা। আর আমি কিন্তু জোকস করতাম হচ্ছে স্কুলে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোকস বলতাম, সবাই হাসতো। আচ্ছা, কেমন জানি, এবং হচ্ছিল আমি বাংলাদেশের দুইটা মানে একটা শো আছে, জোকসের শো আছে, ওই শোতে দুইবারও গিয়েছিলাম। বলবো কিনা জানি না, আচ্ছা হাস্যতে গিয়ে দুইবার রিজেক্ট হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, না বলেন, আমাদের এটা আনসেন্সর্ড পডকাস্ট, আমরা সব ধরনের কথাবার্তা এখানে গেছিলাম, এবং দুইবার রিজেক্ট খেয়েছি। রিজেক্ট খাওয়ার পরে আমি যখন এসে আসল শোটা আবার দেখি, তখন আলহামদুলিল্লাহ রিজেক্ট খেয়েছি, ভালো হয়েছে। এখনকার জন্য এই শোতে গেলে আসল মাইতে যেতে পারো, নেগেটিভ একটা মার্কেটিং করলাম, মানে ওইটা আপনার ইয়ের সাথে হয়তো যাচ্ছে না, অন্য ক্রাউডের জন্য হয়তো ওটা ঠিক আছে, বাট আপনার এখন যে গেটআপ বা আপনি যে লাইফস্টাইল লিড করেন হয়তো ওইটার সাথে কম্প্যাটিবল না। কিন্তু ওখানে জায়গাটাও দেখা গেল যে মানে খুব একটা হাসো মানে জায়গাটা হচ্ছিল না, মানে ওরা যে কমেডি বলতেছিল, কমেডি আসলে কমেডি হচ্ছিল না। আমি ভাবছিলাম যে আমি কমেডি মানে চেষ্টা করি, ওখানে শিখাবে বা ওখানে হবে কিছু একটা, বাট দেখা যাচ্ছিল আসলে কিছুই ওখানে গেলে আসলে মানে প্রমোট তো হতো না, অবশ্য মানে মান খারাপ হইতো। সো এখানে তাহলে দুইটা পয়েন্ট আমরা পাচ্ছি তামজিদ ভাইয়ের কথা থেকে, যে একটা হইলো ওনার ফানটা এটা ওনার ইনহেরেন্টলি ছিল, আর সেকেন্ড হচ্ছে উনি অভিনয় শিখে তারপরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন। সো কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা কিন্তু দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। এখন ওই যে ডিএসএলআর কিনলাম একটা বা একটা বয়া কিনলাম আর শুরু করলাম, ব্যাপারটা আসলে এত সহজ না। এখন মানুষ কোয়ালিটি কন্টেন্ট দেখে। সো যারা এরকম মানে আমার ওই কাজিনের মতো যারা আছে, ইয়াং যারা আছে, তাদের জন্য টেক অ্যাওয়ে হলো যে ভাইয়া আসলে জিনিসটা এত সহজ না। এখন তুমি একটু শিখো, জানো, বা যেই জিনিসটা তোমার প্যাশন আছে ওই জিনিসটা করা উচিত, তাই না তামজিদ ভাই? আপনি কি বলেন? কারণ এখানে কিন্তু অনেকেই এখন তাদের এই যে পড়াশোনা বা কেরিয়ার এইটা ছেড়ে এখন সব টিকটকার হওয়ার ওদের ড্রিম, বা ইনস্টাগ্রামার হওয়ার ড্রিম, বা এই যে রিলস টিলস এগুলোর ড্রিম। এটা হ্যাঁ এক ধরনের ভাইরাস বলা যায়। মানুষের যে নেগেটিভ ভাবে মানুষ ভিউ চাচ্ছে, মানে এই ড্রিমটা আসে কিসের জন্য? একটা ফেমের জন্য। কিন্তু এই ফেমটা কিন্তু অনেককে মানুষের ডিপ্রেশনে ফেলায় দেয়, হতাশা ফেলায় দেয়। এই জিনিসটা আসলে বললেন যে আপনি যেটা বললেন যে আসলে অবশ্যই শিখে প্রিপারেশন নিয়ে, প্র্যাকটিস নিয়ে, এবং যে জিনিসটা ভালো লাগে বা যেটাতে আপনার দক্ষতা আছে সেটাতে আসা উচিত। শিখার মানে এখানে আসলেও সবকিছু দক্ষতা থাকলেও আর অনেক কিছু এক্সট্রা দক্ষতা প্রয়োজন, যেমন এডিটিং লাগবে, পরে হচ্ছিল হালকা পাতলা প্রেজেন্টেশন। যেমন একটা মানুষ খুব ভালো
একটা মানে তার প্রফেশন খুব ভালো, কিন্তু সে প্রেজেন্টেশনের দিকে দুর্বল, বা সে স্ক্রিপ্ট রাইটার দিকে দুর্বল, মানে সে একটা কিভাবে লিখবে, মানে একটা স্ক্রিপ্ট লিখবে সে দুর্বল, বা ক্যামেরার জায়গা থেকে সে কিভাবে লাইট নেবে, সে সবকিছু এইগুলো জায়গা থেকে সে টেকনিক্যাল ব্যাপার সে জানে না, বা ফেসবুক কেমন ছাড়বে এই ব্যাপারগুলো বোঝে না। এই ব্যাপারগুলো জায়গা থেকে আমার মনে হয় যে তার এইগুলো আগে করতে হবে, যে এইগুলো তাকে আয়ত্ত করতে হবে। তার প্রফেশনাল দক্ষতা আছে, পাশাপাশি যে টেকনিক্যাল যে দক্ষতা এগুলো তাকে অর্জন করে তারপরে করতে হবে, অথবা টেকনিক্যাল দক্ষতা না থাকলে টেকনিক্যাল কাউকে হায়ার করে তারপরে কাজ করতে হবে। মানে হুট করে আজকে উঠলাম আর কালকে ভিডিও দিলাম, ভাইরাল হইলাম, ইনফ্লুয়েন্সার হয়ে গেলাম, ব্যাপারটা 1-2টা ভিডিও ভাইরাল কিন্তু অনেকের হয়, কিন্তু ওই কনসিস্টেন্সি লং রেসের যে ঘোড়া যে ব্যাপারটা এটা কিন্তু, বা ইনকাম করা যে ব্যাপারটা, একটা হয়তো ভাইরাল যে কেউ হইতে পারে হুটহাট করে, আমরা অনেকেই দেখছি, এরা কিন্তু আবার সাথে সাথে কিন্তু চলে যায়। মানে এটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে নিতে গেলে ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন, বা আপনার কোয়ালিটি থাকতে হবে। তামজিদ ভাই একদিনে তাম্মু মামু হয় নাই, মানে এটার পিছনে অনেক পরিশ্রম বা অনেক স্টাডি, অনেক কোয়ালিটির একটা সম্মিলন কিন্তু আছে এটার পিছনে। আর কোয়ালিটির সাথে কনসিস্টেন্সিটা দরকার, মানে ধারাবাহিকতার দরকার। কনসিস্টেন্সি ইজ এ পার্ট অফ কোয়ালিটি। আমি পড়লে অনেক ভালো স্টুডেন্ট হইতাম, আপনি ভালো স্টুডেন্ট না ভাই, পড়তে পারাটাও একটা ভালো স্টুডেন্টের এটা কোয়ালিটি। সো কনসিস্টেন্ট হওয়াটাও একটা কোয়ালিটির পার্ট, বিশেষ করে ফেসবুক বা ইউটিউবের অ্যালগরিদমে। আপনি তো মানে বলছিলেন একটা ইয়াতে যে আপনি 40টা না 50টা ভিডিও দেওয়ার পরে ট্র্যাকশন পাওয়া শুরু করছেন। হ্যাঁ মানে দেড় বছর জাস্ট খালি ভিডিও ছেড়ে গেছি, 1.5 বছর আমি 50টা ভিডিও ছাড়ছি, তারপরে গিয়ে একটা ভিডিও রিচ করে, এবং তারপরে আস্তে আস্তে টুকটাক রিচ পাইতে এই অবস্থা। সো এখানে যদি ভাই আমরা একটু এই পয়েন্টেই থাকি, যে আমরা যেহেতু ইয়াং জেনারেশন অনেকে এখন এই কন্টেন্ট ক্রিয়েশনে বা এই ব্যাপারগুলো আসতে যাচ্ছে, সো এখানে ইনভেস্টমেন্ট বা এই সেট আপ খরচ টরচ এগুলো কেমন, আপনি কীরকম সেট আপ দিয়ে শুরু করেছিলেন, বা এখানে ইনভেস্টমেন্ট কি একটা বাধা কি না, বা এখন আপনার ইনভেস্টমেন্টটা কেমন, মানে স্টুডিও সেট আপ বা ক্যামেরা, লাইট, রেকর্ডিং, এই ইনস্ট্রুমেন্ট, এইগুলো নিয়ে যদি একটু আলোকপাত করেন ভাইয়া। আমার প্রথম যখন আমি মানে ইনভেস্টমেন্টে আসি, মানে যখন ওই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাই, তখন আমার 1,500 টাকার নিচে খরচ হয়েছে আর কি। 1,500 বয়া মাইক্রোফোন কিনছি 1,000 টাকা দিয়ে, আর হচ্ছে হলো একটা স্ট্যান্ড কিনছিলাম যে মোবাইলে রাখার ট্রাইপড আর কি, হ্যাঁ 200 থেকে 300 টাকা এরকম। মোবাইল তো ছিল, মানে মোবাইল তো সবারই থাকে, ওটা তো সবারই থাকে মোবাইলের ক্যামেরা, এডিশনালি আপনার 1,500 টাকা ইনভেস্টমেন্ট হ্যাঁ লাগছে আর কি। হ্যাঁ তারপর ওটা দিয়ে অনেক লং টাইম এটা দিয়ে কাজ করছি, আর এডিট করতাম হচ্ছিল মোবাইলে কাইনমাস্টার দিয়ে, আমরা ডিজাইন করতাম হচ্ছে হলো ক্যানভা, পিক্সার্টে করতাম, এগুলোতেই চলতো আর কি, এগুলো দিয়ে লং টাইম চলছে। এখন তো আমার কোনো টাকা পয়সা এরকম লাগেনি। তারপরে গিয়ে যখন একটু ভালো ভিউ হয়, একটু ভালো একটা জায়গায় হয়তো মনে হয় যেন কোয়ালিটি বিল্ড আপ করা দরকার, তখন একটা ক্যামেরা কিনি, এবং হচ্ছিল একটা ভালো একটা মাইক্রোফোন কিনি, এবং হচ্ছিল লাইট কিনি। আর হচ্ছিল মাঝখানে ক্যামেরা কেনার আগেই আমি ওই যে গ্রিন স্ক্রিন বলতে বোঝাচ্ছে একটা সবুজ পর্দা কিনে ফেলি, একটা দোকান থেকে সবুজ পর্দা কিনে সুতোতে লাগাই ফেলি, মানে একদম যতটা মানে কম খরচ করতে পারি, লিন মডেলে করা যায় করছি, যেন মানে হয়ে যায়, কাজটা যেন হয় সেটা অবশ্যই। এখন আমি আবার ডেভেলপ করার চেষ্টা করছি, যেমন স্কিল ডেভেলপ করার জন্য আমি একটা নতুন ট্যাবস মানে সফটওয়্যারের কাজ শেখার চিন্তা ভাবনা আছে। কোনটা? প্রিমিয়ার প্রো? প্রিমিয়ার প্রো তো পারি, আমি শুনলাম যে প্রিমিয়ার প্রো থেকে যে ক্যাপকাটে খুব ইজি করা যায়, মানে কাজগুলো শুনলাম যে মোবাইলে না, মোবাইলে পিসিতেও ক্যাপকাট, হ্যাঁ ওখানে সব বলে দেওয়া থাকে, ওখানে বলে একটু সহজে বলে কাজগুলো করা যায়। এটা কি পেইড ভার্সন না ফ্রি ভার্সন? সম্ভবত ফ্রি আছে। এবং হচ্ছে এটাতে বলে একটু, একজন আমাকে ভাই বললো, সে বললো যে, এবং আমি দেখলাম যে অনেকেই কাজটা করছে, মানে যেগুলো প্রিমিয়াম প্রোতে করতে অনেক সময় লাগতো শিখতে, সেগুলো অনেক ইজিলি শিখে না। আমি তো ক্যাপকাটে আমিও কাজ করি, মোবাইলে কাজ করি, বাট এটার পিসি ভার্সন আছে এটা জানতাম না। পিসি ভার্সনটা আমি জানতাম না, আমি ওখান থেকে দেখলে পরে আমিও পরে দেখলাম, তারপর আমি বললাম যে না তাহলে আপনার কাছে নিয়ে নেব, তাহলে শেখা দরকার, পিসি ভার্সনটা শেখা দরকার, তাহলে আমার অনেক কাজের ক্ষেত্রে খুব মানে দ্রুত পাবো আর কি, দ্রুত পাবো। যদিও আমার কাজে ওই মানে ওই এত এডিট নেই, জাস্ট খালি জোড়া দিয়ে লাগা, এটা প্রিমিয়াম প্রোতে সহজ, কিন্তু ক্যাপকাটে একটুখানি অন্য ধরনের, যদি কোনো এডিশনাল মানে বি-রোল অ্যাড করার ক্ষেত্রে বা একটুখানি গ্যাচাং মারলে আর কি, ওগুলোর ক্ষেত্রে আর কি অনেক ক্যাপকাটটা সহজ হয়। রাইট আর কি, মানে ওই যে অ্যানিমেশন গুলা দেওয়া, বা ওটা তো জাস্ট একটা ক্লিকের বিষয় ইয়াতে ক্যাপকাটে, ওই জিনিসগুলা
আপনি এটাতে সহজ। যাই হোক, তাহলে এখন ভাইয়া আপনার সেটআপটা যদি বলেন, মানে আপনাকে এখন টিম আছে নাকি এখনো একা করছেন? এখন আমার টিমে মোটমাট আছে একজন, সেটা আমি। ওয়ান ম্যান শো। আপনি অভিনেতা, তাও কি কয় মাল্টি রোল? আপনি এই পর্যন্ত ভাইয়া কয়টা চরিত্রে অভিনয় করছেন একটা ভিডিওতে? একটা ভিডিওতে মনে হয় 5, 6, 7টা। মাশাআল্লাহ, মানে এরকম হইতে পারে, 7টার মতো হইছে মনে হয়, যে এরকম চেঞ্জ করে করে, মানে একই তামু মামু 7টা রোলে। হ্যাঁ, সম্ভবত 7টা হবে আনুমানিক। এইটা ভাই, এই জানরাটাকে কি বলে? এটা কিন্তু খুব পপুলার হয়েছে। এটা আমরা আগে দেখছি কিং অপলি ভাই, ওই যে তানভীর ভাই, এটা বাংলাদেশে উনি অনেক পপুলার করছেন এই ইয়াটা। অনেকেই করে কিন্তু এখন বাইরের অনেক কন্টেন্ট ক্রিয়েটর। এই জানরাটা কি বলে? ইন্সপায়ার্ড, অন্যদের দেখলাম যে তারা করছে, যে একা একা করা যায় এক বাসার ভিতর বসে। আমি মনে করতাম যে এটার নাম হচ্ছে ভাইন্স। আমি মনে করতাম, হ্যাঁ। আচ্ছা, আমি যখন প্রথমত বানাতাম তখন আমি বানাতাম যে ভাইন্স, কিন্তু পরে জানলাম যে ভাইন্স আসলে এটাকে জনরা বলে না, ভাইন্স নামে একটা টিকটকের মতো একটা অ্যাপস ছিল। তারপর ওইখানে তারা এইভাবে করতো, তারপরে এটা এরকম হয়েছে। এবং এটার খুব মনে হয় ওই যে ইন্ডিয়ান একটা নামটা মনে আসতেছে না, ইন্ডিয়ান অ্যাক্টর, তারটা খুব বেশি, যেমন ওই যে লাইকির যে ওই যে লিপসিং করে অন্যের গানে বা অন্যের ভয়েসে, ওই তখন এই জানরাটার নামই হয়ে গেছে লাইকি। বাট লাইকি তো একটা বেসিক্যালি অ্যাপ। এখন টিকটকে এখন টিকটকে হওয়ার পরে যে টিকটক করে শর্ট ভিডিও দিলে কিন্তু টিকটক করস। হ্যাঁ, সো এইটা হচ্ছে ভাইন্স হচ্ছে অ্যাপ। ওই ভাইন্সে এই ধরনের ভিডিওগুলো অ্যাভেলেবেল। যদিও আমি বলি যে এই জায়গাটাতে আমি শোনার কথা, এটা মানে যাচাই করে নি, যদি ভুল হয় আমাকে মাফ করে দিয়েন। মানে আমি এটা শুনছি, মানে একজন আমাকে বলছে যে আমি যত ভাইন্স মনে করে করতাম, পরে আমি এক জায়গাতে শুনলাম যে ভাইন্স আসলে এটা না, এটা হচ্ছিল অ্যাপের নাম। আমি এটা শুনছি, পরে আমি আর যাচাই বাছাই করিনি। আপনি এই জানরাটা কেন বেছে নিলেন যে এই একই মানুষ 2-3টা রোল, 5-7টা রোল? সহজ একটা বিষয়, যে মানে সহজ বিষয়, যেহেতু আমার আরেকজন, এবং আমি মাঝখানে ট্রাই করছিলাম একাধিক মানুষ না ফ্রেন্ডদেরকে নিয়ে কাজ করার জন্য, কিন্তু ফ্রেন্ডদের নিয়ে কাজ করার যে প্রবলেমটা হয়, আমাদের টাইম মিলে না, এবং টাইম না মিলে না, একটা ভিডিও করতে আমার 15 দিন সময় লেগে গেছে, টাইম মিলে না, এই সময় ওই সময় ক্যামেরারও অ্যাঙ্গেলের অনেক বিষয় থাকে, সমস্যা হয়ে যায়। তাই এইগুলোর জন্য দেখা যায় যে অনেক সময় ফ্রেন্ড নিয়ে করলে টাইম একটা প্রবলেম হয়, আর অনেক ঝামেলা হয়। তা আমি যখন নিজে করলাম, তাহলে আমার যে কোনো স্বাধীন, যে কোনো সময় যে কোনো রোল দিতে পারতেছি। তারপরে এই আর 2 নম্বর সমস্যা হচ্ছিল যে আমি আমার মানে যেই মানে রিদমটা ধরতে পারি, যে আমার কথার শেষটা আর ওইটার কথা শুরুটা, এটা আমি ইমাজিনেশন করে ধরতে পারি। অন্য কেউ যখন করে সে তারটা ম্যাচ হয় না সহজে, মানে দেখা যায় যে আমি যেভাবে চাচ্ছি এভাবে হচ্ছে না, যে এই জায়গাটা এভাবে করলে কিন্তু অনেক ফানি হইতো, এইভাবে না করে অন্য হয়। এইটা তো ভাইয়া মানে দেখতে মনে হয় অনেক সহজ, বাট জিনিসটা তো মেলানো অনেক টাফ। এটা কি স্ক্রিপ্টিং প্রপার করে তারপরে করেন নাকি ইনস্ট্যান্ট ইয়ে থাকে? অবশ্যই স্ক্রিপ্ট আগে লিখি, স্ক্রিপ্ট লেখার পরে যেই একটা রোল থাকে ওই রোলটা একটা ভিডিও পুরো করি, তারপরে দ্বিতীয় আবার ক্যামেরা রোল। একটু যদি প্রসেসটা বলেন ভাই, যেহেতু আমরা পডকাস্টে আমরা একটু বিহাইন্ড দ্য সিনের, এটা কি আপনি একটা রোল পুরাটা ওই স্ক্রিপ্ট অনুযায়ী করতে থাকেন, এক্সপ্রেশন দিতে থাকেন? আমি বলি যে একটা রোল আছে এ এবং বি, দুটো রোল লিখি, যে এ রোল বি রোলের স্ক্রিপ্ট লিখলাম যে কিরকম ভাবে, একটা ইমাজিন করে নিলাম, তারপর হচ্ছে আমি একটা মানে ক্যামেরা দিয়ে এ রোলের সবগুলো শুট করে ফেলি, একটা না শুট করে ফেলেন, এবং হচ্ছে বি রোল কি বলছে সেটা ইমাজিন করি, মানে কল্পনা করি, মানে আপনার আরেকটা কাউন্টার পার্ট কল্পনা করেন। তারপর হচ্ছে বি রোলের পর ডায়লগটা কি হবে সেটা, এবং সেটা সবগুলো এরকম বুঝে বলি যে বি রোল কি বলছে, এটা মানে এটা অনুভব করে এক্সপ্রেশনটা তো চেঞ্জ করতে হয় তখন। হ্যাঁ, এরকম করে করার পরে তারপর আবার যখন বি রোলটা করি, মানে বি টাইপ ক্যারেক্টার, তখন আবার সেম ভাবে করি। তো এভাবে করলে দেখা যায় যে হয়ে যায়। এরপর দুইটা কেটে জয়েন দেয়। এটা প্রথম এ এবং বি যখন করতাম আগে এটা চিন্তা করে করতে হতো, কিন্তু এখন এটা অটো হয়ে গেছে। এটা এরকম হয় না যে ধরেন 4টা সিকোয়েন্স ঠিক আছে এ রোলের, 5 নাম্বারটা যে এক্সপ্রেশন মিলে না বা হয়তো ওইখানে চেঞ্জ দরকার, তখন কি এটা আবার করেন? না, এই জায়গাটা আমি এইজন্য একটা সেভ জোন অ্যাপ্লাই করি। আমি হচ্ছে প্রত্যেকটা ডায়লগ 4-5 বার করে দিই, এবং একটু ভিন্ন মুড। ও আচ্ছা, এর জন্য সেভ জোন অ্যাপ্লাই করি, যে আমি একটা ডায়লগ দিচ্ছি, এই ডায়লগটা আমি 4 বার বলি বা 5 বার বলি। আচ্ছা, একটুখানি মাঝে মাঝে ডিফারেন্ট মানে একটু এক্সপ্রেশনটা চেঞ্জ হয় বা বলি, যেন দেখা যায় যে যদি কোনো ভাবে দেখি মিলছে না, তাহলে যেটা মিলছে একটা না একটা মিলে যায়। ও এরকম করে লাগাই দিই। তার মানে আবার রিপ্রোডাকশনে যাইতে হয় না, যে আবার প্রোডাকশন মাঝে মাঝে কি দেখা যায় যে আমি একটা ভিডিও করছি 15 মিনিট ধরে বকবক করছি, সাউন্ড নাই ভাই, আমাদের সাউন্ড আছে তো, সাউন্ড দেই, এটা তো কমন প্রবলেম। আরেকটা সবচেয়ে কষ্ট থেকে আমার ব্যাপার ছিল, আমি অনেক কষ্ট করে একটা প্রায় মনে হয় 20 মিনিট ধরে খালি আমার ফ্যান তো অফ রাখতে হয়। হ্যাঁ,
করছি কিন্তু দেখি রোল দেই নেই। আচ্ছা, এরকম ভাবে অনেক ঝামেলা হয়, তার জন্য দেখা যায় যে থাক আজকে আর করবো না, কালকে আবার করবো, তখন এটা পিছায় যায় আর কি। ইউজুয়ালি কেমন টাইম লাগে একটা ভিডিও, ধরেন 3 মিনিটের একটা ভিডিও, কেমন সময়, এডিটিং, হ্যাঁ সব স্ক্রিপ্টিং থেকে শুরু করে বা আইডিয়া জেনারেশনটা কিভাবে করেন? জেনারেশনটা হচ্ছিল আমি ভাবি, আপনি একটু সরি ইন্টারাপ্ট করি, যে আপনি তো মোটামুটি একটু ভাইরাল টপিকে, বা এখন এটা ট্রেন্ডটা এরকম যে আপনি ভাইরাল টপিক না করলে আপনি রিচ পাবেন না, সো আপনার টাইম স্প্যান তো খুব কম থাকে। যেমন ধরেন একটা টপিক ভাইরাল হয়ে এটা খুব দ্রুত কিন্তু চলে যায়। হ্যাঁ, যেমন এখন কি টপিক ভাইরাল চলতেছে, ওই ঢাকা ভার্সিটির মনে হয় যে হিসুর গন্ধ, ওই যে হেফাজতের ইয়া, ডোনাল্ড ট্রাম্প জিতছে। এখন ধরেন আর 2 দিন পর কিন্তু এটার ইয়ে থাকবে না, সো এই খুব কম টাইমে করতে হয়। আপনি ইউজুয়ালি কেমন টাইম লাগে আপনার? এই জন্য একটা সহজ একটা বিষয়, ভাইরাল টপিকগুলোর জন্য রিলস ভালো। আমি রিলসটা অ্যাপ্লাই করি, এখন যদি রিলস দিচ্ছে, যেমন কালকে ডোনাল্ড ট্রাম্প নিয়ে ছোট একটা রিলস দিচ্ছে, ও করে ফেলছেন অলরেডি, একটা ক্যামেরার সামনে রেখে বলছিস যেটাতে। কিন্তু যদি একটুখানি আমার মূলত ভাইরাল টপিক নিয়ে করতে ইচ্ছা করে না, কারণ ভাইরাল টপিকের ভিডিও করলে আজকে করলাম একসাথে পর এই ভিডিও থাকে না, ভ্যালু থাকে না, রাইট। আমি এমন ভিডিও করতে চাই যেটা 1 বছর পর আবেদন থেকে যায়, 1 বছর পর মানুষ দেখতে চাইবে, এরকম একটা ভিডিও করতে চাই। এবং ম্যাক্সিমাম ভিডিও আমার এরকমই, এবং আমি চেষ্টা করি যে হচ্ছিল যে ভাইরাল টপিক বা ট্রেন্ডিং টপিক ছাড়া মানে যে জেনারেল টপিকগুলো করার চিন্তা ভাবনা করি, যে ওগুলো করলে আমার ভালো লাগে আর কি। তা ওগুলো করতে টাইম লাগে, ওগুলো করতে হচ্ছিল একটা আইডিয়া নেওয়া, তারপর আইডিয়ার উপরে মুড বসানো। আইডিয়া প্রথমে ভাবি, তারপর মুড ভাবি যে কোন মুডে আমি করব। মুড ভাবা, রোলগুলো ভাবেন, মানে মুড বলতে কি রোল হচ্ছিল যে আমি কি খুব মানে একটা সিরিয়াস টোন নাকি, মানে একটা হচ্ছিল এক ধরনের মুড আছে যে আমি খালি প্যাচ লাগাবো, ভিডিওর মধ্যে ছিল প্যাচ লাগাবো, প্যাচ লাগায় আরেকজন প্যাচ ছুটাবে, এরকম ধরনের একটা মুড আছে। আরেকটা মুড আছে ছিল ছন্দ মুড, মানে ছন্দ খালি ছন্দে কথা হবে। আর একটা মুড আছে মানে এরকম একটা মুড আছে আর কি। ওই মুডে বা নরমাল একটা কথা, বা যুক্তি খণ্ডন, মানে যুক্তি দিচ্ছে, এই ধরনের মুড। তো এই ধরনের বা হচ্ছিল ট্রোলিং, সার্কাজম, এই ধরনের একটা মুড আছে। আমি চিন্তা করি যে কোন ধরনের মুড দিব, মুডটাকে বসাই। এবং কিছু মুড আছে, আমি ডিফারেন্ট মুড আছে। যেমন হচ্ছিল আমি যে একটা ভিডিও করছিলাম, এটা এই মুডে 2টা ভিডিও করছি মনে হতো, যেমন হচ্ছিল যে সেটাই তো, হ্যাঁ মানে ও সেটাই তো, হ্যাঁ আমি দেখছি, হ্যাঁ সেটাই তো, হ্যাঁ একই কথা বলতে হয়, ও বলছে ওর কথা, হ্যাঁ সেটাই তো, ও বলছে সেটাই তো, দুজনের মাঝখানে 3টা রোল ছিল এটাতে, হ্যাঁ রাইট। তারপর হচ্ছে আরেকটা মুড আছে হচ্ছিল কিডন্যাপ করছে, কিডন্যাপ করার পরে পিছনে মানে সবুজ থাকে অথবা লাল থাকে, লাল থাকার পরে একজন থেকে $2 দিয়ে দিই, এই ধরনের একটা ব্যাপার থাকে যে চামচা থাকে, মানে এই একটা মুড, মানে একটা স্টোরি থাকে, এই ধরনের মুডে একটা ভিডিও করা। তাই আমি চিন্তা করি নতুন কোনো মুড দিব নাকি আগের কোনো মুডে যাওয়া যায়, মানে আগের টপিকটা সিলেক্ট করেন মাথায় থাকে, এরপরে মোডটা সিলেক্ট করেন যে কোন মোডে যাব, এরপরে স্ক্রিপ্টিং, ডায়লগ আসে, যে ডায়লগগুলো কি লিখবো, এগুলো নিয়ে জন্য ভাব সময় লেগে যায়, ডায়লগ লিখি তো আস্তে করি। হ্যাঁ, তারপর কিন্তু কিছু ভিডিও আছে ইন্সপায়ার হই, যেমন হচ্ছে অন্যের কোনো একটা ভিডিও দেখলাম, এই ভিডিওটাকে মডিফাই করে করা যায়, ইন্সপায়ার হই কখন কোনো ভিডিও থেকে। বাইরের ভিডিওগুলো থেকে কি আইডিয়া নেন কিনা? এগুলো যে হ্যাঁ, বাইরের ভিডিওগুলো কখন দেখলে মনে হয় যে না এটা আসলে আমাদের সাথে যায়, কারণ বাইরের ভিডিও সব কিন্তু যায় না আমাদের সাথে কালচারের সাথে মিলে না। তো আমি মনে হয় যে এটা কিন্তু যায়, বা এটা যায় না কিন্তু এটার সাথে আমি মানে কিছু করে মডিফাই করে নেওয়া যায়, তখন আমি এটা করি, করে নেই। হ্যাঁ, যদিও এটাকে কপি বলে কে যায় না, কারণ সবকিছুই তো কপি, কেউ না কেউ তো কোথা থেকে কপি করছে না, রিমেকটা তো ফুললি কপি না, বাট এটা মনে হয় এই কার্টেসিটা দেওয়া যায় যে এই ডেসক্রিপশনে যে অমুক ভিডিও দ্বারা ইনফ্লুয়েন্সড। আমি দিতাম, কিন্তু আমি দেই না কেন, কারণ দেখা যায় যে ওই ভিডিওর সাথে আমি যখন মানে ইন্সপায়ার হয়ে নেই, তারপর শেষ স্ক্রিপ্টে গিয়ে দেখা যায় ওর ভিডিওর ভিতরে কোনো মিল নেই, মানে দেখা যায় যে জাস্ট প্রথম কিছু মিল থাকে, 10% মিল থাকে, 90% মিল থাকে না, পুরো চেঞ্জ হয়ে যায়, কারণ আসলে অন্যভাবে আনতে একটা লিখতে আরেকটা অন্যদিকে চলে যায়, ভিডিও কন্টেন্ট চেঞ্জ হয়ে যায়, এই জন্য আর দিই না। কিন্তু কিছু ক্ষেত্রে দিয়ে দিই, যেমন হচ্ছিল আমি যে গত একটা ভিডিওতে মিনার ভাইয়ের একটা ভিডিও, মানে ভিডিও লেখা, আমি ভিডিও বানাই, আর একটা আগে আসিফ ভাই একটা লেখা ছিল, ওই লেখার মানে একটা সার্কাজম একটা লেখা দিয়েছিল, ওই লেখা থেকে একটা ভিডিও বানাই, তখন আমি লিখে দিই যে এই লেখাটা হচ্ছে ওই লেখা থেকে ইন্সপায়ার, হ্যাঁ এবার লিখে দিই। তখন সুদ নিয়ে দেখলাম আপনি মোহাম্মদ পাটোয়ারি ভাইয়ের সাথে এটা কাজ করেছেন, এটার এক্সপেরিয়েন্সটা যদি একটু বলেন। এটা খুব ভালো লাগছে যে ভাই আমাকে অ্যাপ্রোচ করছিল, যে ভাইয়ের আইডি মানে মোহাম্মদ পাটোয়ারি ভাই আইডিয়া দেয়, তারপর আইডিয়াটা নিয়ে আমি স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্ট লেখার পরে আমি আমার ভাইকে পাঠাই, ভাই স্ক্রিপ্ট দেখেন সবকিছু ঠিক আছে, কারণ উনি কিন্তু এই ব্যাপারে তার নলেজ ভালো। তা আমি উনি আমাকে আইডিয়া দেয় যে এই আইডিয়া, আমি পরে মুড বসানোর পরে স্ক্রিপ্টগুলো বসাই সবকিছু দেখে, ভাই দেখেন সবকিছু ঠিক আছে কিনা, পরে ভাই স্ক্রিপ্টের জায়গাগুলোতে একটুখানি একটু মডিফাই করে স্ক্রিপ্টের জায়গাগুলোতে একটু লেখে, এডিশন কিছু দেয় যে এই কথাগুলো বলা ভালো, তারপরে দুজন মিলে
কাজ করার এটা কি অনলাইনে করছেন মানে নাকি একসাথে অনলাইন ভাই উনি ওনার পার্টটা দিয়ে দিছে? ও এটা তো জোস ভাই, এটার এক্সপেরিয়েন্সটা একটু বলেন। মানে অনলাইনে আপনি তো সোফার বললেন যে আপনার ফ্রেন্ডদের সাথে টোন মিলে না, শুটিং এ অনেক প্রবলেম হয়, সো এখানে তো দুইজন আলাদা, আবার দুইটা আবার অনলাইনে ওনার ফিজিক্যালি আপনি দেখতে পারতেছেন না, আমি এইজন্য টেকগুলা বারবার নেওয়া, এই জিনিসটা একটু যদি বলেন। এইজন্য তো মানে এডিট করতে গিয়ে খুব কষ্ট হয়েছে, মানে এডিটে মিলাইতে পারলাম না, যে এডিটে দেখা যাচ্ছে যে মানে এটা মানে কি করা যায়, কালার টোন অনেক ব্যাপার, টেকনিক্যাল কিছু ব্যাপার আছে তো, উনি এক টোনে করে আপনি আরেক টোনে, ভয়েসের ক্ষেত্রে যেমন ছিল সাউন্ডটা লেভেল করা মিলে নাই, তারপর হচ্ছিল অনেক কিছু ক্ষেত্রে মিলাতে খুব কষ্ট হয়েছে। তারপরে হচ্ছিল কিন্তু কোনোভাবে দিয়ে দিছি, যে হয়তো আমার মনের মতো ভাবে হয় নাই, কিন্তু মানে মানুষজন মেসেজটা বুঝতে পারে, মেসেজটাই কিন্তু মেইন পয়েন্ট ছিল আর কি। তো ওই ভাই মানে মানুষ মেসেজ বুঝতে পেরেছে, মেসেজ বুঝে পেয়েছে, কিন্তু সবসময় যে পারফেক্ট হতে এরকম কথা নাই, সবসময় মানে মেসেজটা গেলেই চলে। তো এইটা একটা অপশন হইতে পারে যে অনলাইনে এই এডিটিং, বিশেষ করে এখন ধরেন ক্রস কান্ট্রি অনেক আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা ধরেন বিদেশে থাকে, সো তাদের সাথে চাইলেও কোলাব করা যায় না, সো এইটা একটা অপশন হইতে পারে যে আপনার বিদেশে থাকে, ওইখান থেকে তিনি ক্লিপস দিলেন, আপনি এই দিক থেকে অ্যাড করে, সো এই মডেলে আপনি অলরেডি কাজ করে ফেলেছেন। আমি তো মনে করেন যে প্রায় কোলাব করছি খান সাহেবের সাথে, কিন্তু অনলাইনে এটা অনলাইনে ও আচ্ছা কোলাব করছি, পরে ছিল ভয়েস অফ মানিক ভাইয়ের সাথেও অনলাইনে, পরে ছিল মানে যে কয়েকটা কোলাব করা হয়েছে সবগুলোই অনলাইনে, শুধুমাত্র লিলিফুড ফার্নের সাথেও একটা ভিডিও হয়েছে, সেটাও ওর কাছে অন ক্যাম্পাসে সেটা খালি এটা সামনাসামনি ছিল, কিন্তু এমনি ম্যাক্সিমাম ভিডিও জাস্ট খালি অনলাইনেই করা হয়েছে। এবং মানে কিছু ক্ষেত্রে মিলিতে ভালোভাবে মিলানো গেছে, কিছু ক্ষেত্রে মিলাতে খুব কষ্ট হয়ে গেছে। আর যারা ওরাও কাজ পারে, আমরা কাজ পাই, তো দেখা যায় যে সমস্যা মিলে যায়, দেখো ওরাও বুঝে ব্যাপারটা যে কোন জায়গায় কোন টোন দিতে হবে, এক্সপ্রেস দিতে হবে, ব্যাপারটা হয়ে যায়, এত কষ্ট হয় না আর কি। মানে যারা হচ্ছে ফ্রেন্ডদের নিয়ে করলে আসলে দেখা যায় ওদেরকে বুঝাই দেবো যে এই বেলা চলে যায়। ওকে ভাই, এখন আমরা একটু ইন্টারেস্টিং টপিকে যাব, যে আমরা সামনে ধরেন 18-র পর থেকে ট্রানজিশনটা দেখতেছি, ইদানিং অনেক বেশি কথা হচ্ছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো একটা সময় আমরা দেখতাম যে মানুষ ক্রিয়েটিভ কাজগুলো করতো, কন্টেন্ট ক্রিয়েশন বা অভিনয়, গান, কবিতা লেখা, মিউজিক, আর হচ্ছে মেশিন হচ্ছে হার্ডওয়ার্ক করতো, যেমন লাঙল বা ট্রাক্টর, এরা হাল চাষ করতো। সো এখন দেখা যাচ্ছে যে জিনিসটা আবার রিভার্স হয়ে গেছে, যে মেশিন হচ্ছে ক্রিয়েটিভ কাজ করছে, আর মানুষ হচ্ছে এখন আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, লাঙল, গরু ছাগল পালতেছে এইসবে। মানে এটা একটা মিম দেখছি, মিমের আলোকে বলছি যে এই বিষয়টা। সো এআই এসে এই যে ক্রিয়েটিভ জায়গাগুলোয় যে ওদের দখল, মানে এটার চ্যালেঞ্জ বা আপনি ফিউচার কেমন দেখতেছেন? প্রথম ছিল কন্টেন্ট ক্রিয়েশনে এআই এর প্রভাবটা আপনি কিভাবে দেখছেন ভাইয়া? আচ্ছা, এআই এর জায়গাটা কি, এখন এআই এর যে একটা লেভেল আছে, এখন সবাই, আপনি নাকি ভাই একটা পেজ করছিলেন এআই তামু, আপনি তো অলরেডি ওয়ান স্টেপ অ্যাহেড। এটার কনসেপ্টটা কি ছিল? আপনার তারপরে আসতেছে এই প্রসঙ্গটা, এটা একটু বলেন। এআই তামু এআই এর তো একটা লেভেল আছে, এখন একটা লেভেল, পরে আরেকটা লেভেল, উপর লেভেলে তো শেষ নেই। মানুষ এআই দিয়ে অনেক এক্সট্রাঅর্ডিনারি কাজ করতে পারবে আর বেসিক কাজ করতে পারবে। বেসিক কাজগুলো দেখা যায় যে সবাই করতে পারে। এখন একটা কাজ যখন সবাই করতে পারে তখন ওই কাজে কোনো ভ্যালু থাকে না। তখন এআই দিয়ে এখন কি করবে, এআই দিয়ে যদি এমন ইজি হয়ে যায় সবাই কাজ করতে পারতেছে, তখন ওই কন্টেন্টের তেমন কোনো মূল্য থাকবে বলে আমার মনে হয় না। তখন দেখা যাবে যে যারা একটু রিয়েল পারসন তাদের একটা ভ্যালু দিচ্ছে, অথবা যারা ওই এক্সট্রা অর্ডিনারি লেভেলের কাজ করতে পারছে ওই এআই দিয়ে তাদের আবার একটা ভ্যালু থাকবে। এই দুই ধরনের মানুষের একটা ভ্যালু থাকবে। কিন্তু মাঝখানে যারা হচ্ছিল সবাই যা তাই করতে পারে, তখন দেখা যাবে যে তেমন থাকবে না। আর আমার মনে হয় যে ইউটিউব বা ফেসবুক তারাও যে অনেক বেশি তাদেরকে মানে ওই মানুষ এআইদেরকে বেশি গুরুত্ব দিবে, হিউম্যানদের গুরুত্ব দিবে না, এটাও আমার মনে হয় না হবে। এটা হয়তো এখন হচ্ছে না, যেমন এআই অলরেডি ফেসবুক বা ইউটিউব ওরা লিখে দেয় এআই থাকলে এআই জেনারেটেড যে ব্যাপার, হয়তো এটা 2-3 বছর পর হয়তো চেঞ্জ হয়ে যাবে। তো যেটা হচ্ছে যে আপনি বলতেছেন যে আবার ওই ব্যাক টু দ্য নেচার, যে এখন যেমন ঢেকিসাটা চালের একটা যে ডিমান্ড, ওই সময় হয়তো ওইরকম হবে যে কন্টেন্ট ক্রিয়েশন, ভাই মানুষের দ্বারা কন্টেন্ট ক্রিয়েশন, অরিজিনাল মানুষ কিনা, অরিজিনাল কিনা, অরিজিনালটা যাবে, এরকম বিষয়। কিন্তু আপনি দেখেন যে অনেকে আছে যে এআই দিয়ে ইমেল লেখে, এখন যাকে ইমেল লেখা হচ্ছে সে যদি একটু বড় মানুষ হয়, সে যদি বুঝতে পারে যে এআই দিয়ে লিখছে তার কিন্তু চাকরি হবে না। এরকম কিন্তু নরমাল যে এআই দিয়ে লিখছে ওকে আমি নিব না, ও নিজের থেকে লেখেন। এই টেন্ডেন্সিটা হয়তো এখন আছে, একটা সময় হয়তো এরকম হবে যে ইমেল লেখারই বা এক্সপেক্টই করবে মানুষ যে ইমেল এটা মানুষের লেখার দরকার, মানুষ হয়তো অন্য কোনো কাজ করবে। সো ইমেল লেখাটা
ওই এআই দিয়েই তুমি লিখা দাও, বা হয়তো তোমার ইমেলও লেখা লাগবে না, এমন একটা সময় আসবে। হ্যাঁ, বা অলরেডি আসছে এটা। এখন ধরেন আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকলে তার কিছু লাগে না। আগে এক সময় আমরা সিভি রেডি করতাম, তারপর অনেকে আমার ফ্রেন্ড যারা সিএসসির ব্যাকগ্রাউন্ড ছিল ওরা দেখছি যে একদম ওয়েবসাইটই বানাই ফেলছে ওদের সিভি দিয়ে, এক্সপিরিয়েন্স দিয়ে। এটা কিন্তু দেখেন লিঙ্কডইন দিয়ে এটা কিন্তু রিপ্লেসড, অলমোস্ট রিপ্লেসড। সো হয়তো এক সময় এরকম হবে যে আপনার ইমেলই লাগবে না, আপনি তামু মামু আইডি ইজ এনাফ। এখন তো ইমেলের ব্যবহারটা আগে থেকে কমে গেছে। এখন তো একজন বলছিল যে আমি ইমেল কাউকে পাঠায়া বলতে হয় আবার যে ভাই ইমেল পাঠাইছি, রাইট। এরকম আমি একটা ইমেল এখন আমাদেরও আমার অনলাইনে যে কাজগুলো মোটামুটি 95% আমরা মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে নিয়ে আসছি। ইমেলে আসলে ওটা আলাদা একটা প্ল্যাটফর্ম, যাওয়ার হয় না আর কি। সো আপনি আসলে চ্যালেঞ্জটা কি পজিটিভলি দেখছেন? বা আমি মনে করি যে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গায় এখনো যে আমি যে কন্টেন্ট বানাই, আমি কি এটা এআই দিয়ে বানাতে পারবো? আমার কন্টেন্টটা কি এআই দিয়ে বানাতে পারবে কিনা? হ্যাঁ, এটা কিন্তু একটা ব্যাপার আছে যে এখানে এআই দিয়ে বানানোর জন্য কিন্তু আবার স্ক্রিপ্টগুলো রাখা যাবে। ইংলিশে যদি হয় খুব ভালো স্ক্রিপ্ট লেখে, ওরা স্ক্রিপ্ট আইডিয়া নিতে পারবে। স্ক্রিপ্টের মডিফাইটা, স্ক্রিপ্টের যে একটা মুড বা ব্যাপার স্যাপারগুলো, এটা কিন্তু একটা ক্রিয়েটিভিটির জায়গা। এটা কিন্তু আমার মনে হয় যে পারবে কিনা সন্দেহ থেকে যায় যে এই লেভেলটা একটা মেনটেন করা যায়। একটা মানুষের ব্রেন থেকে যেটা আসবে, একটা জায়গা থেকে আসবে। যদিও আমি মনে করি যে কিছু ক্ষেত্রে মানুষের থেকে এআই অনেক বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু কিছু কিছু জায়গা থেকে এআই একটু হলো দুর্বল, এবং এআই কে কিন্তু ব্যবহার করবে মানুষ। হ্যাঁ, মানুষ কিন্তু এআই কে ব্যবহার করছে। সুতরাং এখন পর্যন্ত ভাই সামনে কি হবে এটা তো বলা যাচ্ছে না, সামনে কিছু বলা। কিন্তু আপনি দেখেন যে ভাই আমি যখন এআই নিয়ে চ্যালেঞ্জ করি, তখন এআই কি একটা হাইপ ছিল, মানে এআই সব চাকরি খেয়ে ফেলতেছে, এআই একদম ধ্বংস করে ফেলে পৃথিবী। কিন্তু এআই হাইপটা কিন্তু একটু কমে গেছে। হ্যাঁ, তুলনামূলক যে হাইপটা ছিল, হাইপটা একটু কমছে মনে হয় না আপনার? আমার কাছে আমি এটা অন্যভাবে দেখি ভাইয়া, যে চাকরি খাবে ব্যাপারটা এরকম কি, যেরকম ছিল ধরেন এক সময় HTML CSS এই কোডিংগুলো দিয়ে কিন্তু মানুষ অনেক টাকা ইনকাম করছে। এখন কিন্তু ওই কোড দিয়ে কিন্তু সম্ভব না, হ্যাঁ, টাকা ইনকাম করা ওইভাবে। সো এখন কিন্তু আপগ্রেড হয়ে গেছে টেকনোলজি, এখন আপনাকে আরও অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র দিয়ে ইনকাম করতে হবে। সো এখন যারা ওই সময় HTML বা CSS করছে বা যারা এক্সপার্ট ছিল, তারা কি এখন না খেয়ে আছে? তারা নিজেকে কিন্তু আপগ্রেড করছে। বা ধরেন আমরা যদি ফিজিক্যালি একটা এক্সাম্পল দিই, যে যারা হারিকেন ছিল এক সময়, বা ল্যাম্প ছিল, যে লণ্ঠন যেটা, সো ওই ব্যবসাটা এখন নাই। তো ওই সময় যারা এই হারিকেন বানাইতো বা লণ্ঠন বানাইতো, তারা কি এখন আসলে না খেয়ে আছে? তারা অন্য ইয়েতে সুইচ করছে, তারা হয়তো এখন চার্জার লাইট বানায়, হ্যাঁ, বা হয়তো এই ধরনের আরো অন্য কোনো ইন্ডাস্ট্রিতে সুইচ করছে। এর ক্ষেত্রেও আসলে জব থাকবে না বা চলে যাবে এইরকম না, ব্যাপারটা হয়তো রিপ্লেস হবে। হ্যাঁ, রিপ্লেস হবে হয়তো। তখন আর এই আইটি বা আপনি যেটা আমরা কথা বলতেছিলাম যে ইমেল লেখা, এই অনেক জিনিস আসলে লাগবেই না, বাট তখন অন্যদিকে নিড বের হবে। আর যেভাবে পৃথিবী খুব দ্রুত গ্রো করছে, আসলে খুব প্রেডিক্ট করা খুব কঠিন যে সামনে 5 বছর পর কি হবে বা 2 বছর পর কি হবে, কারণ অনেক দ্রুত চলে যাচ্ছে। কিন্তু মানে টেকনোলজি যেভাবে আসতেছে, মানে সামনে কি হবে এটা আসলে বলা যায় না। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন জায়গায় যদি আমি বলি, কন্টেন্ট ক্রিয়েশন জায়গা থেকে এআই মানে যে হিউম্যান যে কন্টেন্ট ক্রিয়েশন ক্রিয়েটিভিটির জায়গা, এটাকে রিপ্লেস করা খুব কঠিন হবে। এই জায়গাটা সবসময় থাকবে আমি মনে করি। এই জায়গায় আমরা ওই আপনার শুরুর পয়েন্টে যেতে পারি, যে আসলে এইটাকে মেইন প্রফেশন হিসেবে নেওয়াটা ওয়াইজ হবে না, বিকজ টেকনোলজি প্রতিনিয়ত ইভলভ করতেছে, চেঞ্জ আসতেছে। আজকে একটা টেকনোলজি আসলো, আপনার আগের সব ইয়ার কোনো ভ্যালুই নাই, এতদিন ধরে কাজ করছেন। সো এইটাকে আমরা পার্ট টাইম হিসেবে নেওয়া এবং প্রতিনিয়ত ইভলভ করা। হ্যাঁ, যেমন এক সময় তো লং ভিডিওর ছিল, চাহিদা ছিল। এখন ধরেন রিলস, আপনি যেটা বলতেছিলেন যে ফেসবুক রিলস ছাড়া দেয় না। হ্যাঁ, সো এই যে আপগ্রেড করা নিজেকে টেকনোলজির সাথে, এই জিনিসটা জারি রাখতে হবে এবং এটাকে মেইন প্রফেশন হিসেবে নেওয়া যাবে না। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। দেখেন, একটা মানুষ একটা চিন্তা ভাবনা থেকে কন্টেন্ট করছে, মাঝখান থেকে ফেসবুকে অ্যালগরিদম অন্য চেঞ্জ হয়েছে, আমার চেঞ্জ করে ফেলতে হবে। তাই আমার নিজের মন মতো আমি কাজ করতে পারছি, হ্যাঁ, এখন যে ফেসবুকের মন মতো কাজ করতে হবে। তাই এই যে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, যে নিজেকে চেঞ্জ করার সাথে সাথে চ্যালেঞ্জের শেষ নাই আর কি। আমি তো এটার ভিকটিম। আমি তো আমি রাইটিং কন্টেন্ট, মানে লেখা টেক্সট কন্টেন্টে আমি অভ্যস্ত এবং লিখি, বড় বড় লেখা লিখি, অ্যানালিসিস লিখি। এখন ওইসব লেখার কোনো ভ্যালুই নাই, ফেসবুক রিচই দিচ্ছে না, বুঝছে। এখন আমাদেরকে এই যে এইসব পডকাস্ট করে এখন ধরেন একটু টুকটাক বেঁচে থাকার চেষ্টা করতে হচ্ছে। সো আমি এটা ভিকটিম, এবং আমরা আপগ্রেড করতেছি, আমরা এখন ভিডিও কন্টেন্টে যাচ্ছি আর কি আস্তে আস্তে, বা এই যে পডকাস্ট বা এই জিনিসগুলা। বাট তারপরেও কিন্তু টেক্সট কন্টেন্টের এখনো একটা ভ্যালু আছে, দেয়ার ইজ আ মার্কেট, মানে কিছু মানুষ আছে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন স্ক্রল করি অনেক লেখা পড়ি। হ্যাঁ, আমরা নিজেরাও তো পড়ি। আসলে ফেসবুকটা মনে হয় যে না, এটা
টেক্সট কন্টেন্টটাই এটার বেশি আবেদন দেয়, মানে আমি ফেসবুকে ভিডিও রিলস এগুলো নিতে পারি না, ও পুশ করে কন্টিনিউয়াস। হ্যাঁ তো আমি তো মানে দেখা যায় কি একবার রিলস একটা ক্লিক করে গেলে ওই চলতে থাকে, চলে যায় আর 15 মিনিট আমার আসে তখন বন্ধ করে দিই, তখন শেষ না আসা পর্যন্ত অনেকক্ষণ চলতে থাকে। হ্যাঁ ব্যাপারটা আসলে মানে আসলে আমি ওই জন্য একদম থাম রুল করছি যে রিলসে ঢুকলে ওই রিলসে ফিডে কিছু রিলস দেখায় ওগুলো একটু দেখি একটা দুইটা করে, কিন্তু ওই যে স্ক্রল সোয়াপ করব না, সুইপ করলেই তো আপনি শেষ একদম। বুঝছেন, এটা ফোকাস নষ্ট করে দেয় অনেক কাজে। আমি যখন এই করি ফোকাস নষ্ট করে দেয়। আমি সবাইকে বলি যে রিলস দেখতে না, কিন্তু আমি আবার রিলস বানাই, এটা আমার কাছে খুব অপরাধ কাজ করে আর কি, যে আমি অনেকে রিলস দেখতে নিষেধ করছি, নিজেই বানাচ্ছি। আরেকটা তো এখন তো সুইপও করতে হয় না ইয়াতে ফেসবুকে, ও তো দেখি অটো নেক্সট ভিডিও চলে আসে ভিডিও সেকশনে যদি যান ফেসবুকের, ও তো নিচে অটো স্ক্রল নিয়ে যায়, একদম আগেরটা দেখায় দেয় যেন মানে আগ্রহ। হ্যাঁ 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 রাইট। এই ক্ষেত্রে ইউটিউব তুলনামূলক ভালো, যদি ইউটিউবে এখন মানে আগে তো ক্লিক করতে হতো, এখন ক্লিক ছাড়াও ভিডিও প্লে হয়ে যায়। ওরাও এখন এটা করে দিচ্ছে, তো তুলনামূলক ইউটিউব একটুখানি মানে রিলস না ঢুকলে অ্যাটলিস্ট কন্টেন্ট চুজ করে ঢোকা যায়, আর ফেসবুক কন্টেন্ট চুজ না করে একটা ও আপনাকে পুশ করে একদম মানে অ্যাডিক্ট করে ফেলে আর কি, একদম একটা প্রবলেম। আর আমাকে যেন মনে হয় যে ফেসবুক একটা সময় হয়তো বা এই ঝামেলাটাও অনেক সময় মানে থাকবে না, একটা সময় যেহেতু যেভাবে টেকনোলজি রান করছে একটা সময় মনে হয় মানে মানুষের আগ্রহ জায়গাটা থাকবে না। এই জন্য তো যে অল্টারনেটিভ একটা সোশ্যাল মিডিয়া দরকার। আমাদের তো এখন একমাত্র সোশ্যাল মিডিয়া বলতে গেলে ফেসবুকই সবাই ব্যবহার করছে বাংলাদেশের হিসাব চিন্তা করলে। একটা শক্ত একটা অল্টারনেটিভ যদি একটা সোশ্যাল মিডিয়া তৈরি হতে পারে তাহলে সবাই সেখানে মুভ করে বলে মনে হয়। এটা মনে হয় যে এটা একটা সময়ের দাবি, সবাই আসলে আলোচনা করতেছে ফেসবুকের এই স্বেচ্ছাচারিতা বা অনেক এই অ্যালগোরিদম নিয়ে। এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। মেহফিল নামে একটা নতুন অ্যাপ আসছে আমাদের, তো হচ্ছে এটা ইউটিউবের মতন। হ্যাঁ ইউটিউবের মতন, হ্যাঁ এর মতন। ওই যে আমি শুনলাম যে আরিফ আজাদ একটা কাজ করতেছে ফেসবুকের মতন একটা, রাইট, হ্যাঁ আরিফ আজাদ ভাইরা কিছু কাজ করতেছে, আর সরোবর থেকে ওরা ওই যে কাহাফ ওনারা মানে কোলাব করে, হ্যাঁ প্রোডাক্ট হচ্ছে হলো মাহফিল নাকি মেহফিল যেটাই হোক, এটা আমরা সবাইকে ইনভাইট করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সো এই প্ল্যাটফর্মগুলো আস্তে আস্তে হবে হয়তো, যে এটা ভালো প্ল্যাটফর্ম। বা মাহফিলটা আরেকটা ভালো কাজ করছে, ওরা শুনলাম যে ওরা সামনে লঞ্চ করবে, ওরা হচ্ছিল কিডস এর একটা ব্যাপার স্যাপার, রাইট, ফ্রি প্রমোট করে দিলাম আর কি। না এটা আমাদের নৈতিক দায়িত্ব যে আসলে এই ইয়াতে। আচ্ছা ভাইয়া, এখন যদি একটু আমরা আপনার ফেইল্ড প্রজেক্ট সম্বন্ধে বলি, যে আপনারা তো আমরা সবাই সাকসেস স্টোরি দেখি, যে আপনি এখন তামু মামু অনেক বড় ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, সো এটার পেছনে তো অনেক ফেইল স্টোরি থাকে। আমাদের বিজনেসের ক্ষেত্রে দেখি যে 8-10টা ভেঞ্চারের পর একটা ভেঞ্চার যে ক্লিক করে বা এটা সাকসেসফুল হয়। সো আপনার এইরকম ফেইল প্রজেক্ট আছে কিনা? প্রথমত ভাই মানে আমি আসলে সাকসেস না, আমার কাছে যতটুকু আলহামদুলিল্লাহ এইটাতে এর পিছনে কোনো ফেইল হচ্ছিল, যতটুকু ফেল বলতে হচ্ছিল ওই যে একবার একটা পেজে রেস্ট্রিক্ট, দুইটা মোটামুটি রেস্ট্রিক্ট খাইছি পেজে বলতে পারেন, তখন পেজে দুটো ধাক্কা। আরেকটা হচ্ছিল একটু হলো যে কিছু কিছু মাঝখান দিয়ে একটা আমার খুব খুব খারাপ লাগে, ওই কাজটা যদি আমি করতে পারতাম আমার ভালো লাগতো। আমি একটা নতুন একটা সিরিজ তৈরি করেছিলাম, ফানি এডুকেশন, মানে কমেডির মাধ্যমে কোনো একটা সাবজেক্ট বোঝানো। হ্যাঁ, এটা আমার তামাম পেজে আছে, ফানি এডুকেশন। আমি যদি অনেকগুলো ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে মিউজিক থাকার কারণে, কিন্তু ওই জায়গাটা আমার কাছে, ওই সিরিজটা আমার কাছে খুব ভালো ছিল এবং আমার মনে হচ্ছিল ওই সিরিজটা নিয়ে কাজ করলে ভালো লাগতো, এবং ওই সিরিজে একটা ভালো একটা চাহিদা তৈরি হয়েছিল। মানুষ আমি একটা পুরো তৈরি করছিলাম যে আমার ভিডিওর মধ্যে কারা ফানি এডুকেশন দেখতে চান নাকি নর্মাল ফানি দেখতে চান, পুলে ফানি এডুকেশন পাইছিল। যে কোনো একটা টপিক, হয়তো মহাকাশে কোনো একটা টপিক হইতে পারে, বা হয়তো বাটারফ্লাই এফেক্ট, মানে যে কোনো টপিক নিয়ে একটা ফানি ভাবে বোঝানো, নাটকের ভাবে কোনোভাবে বোঝানো। তারপরে সেটা নিয়ে যখন কাজ করলাম ভালো হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এটা নিয়ে মানে একটা ভিডিও রিসার্চ থেকে শুরু করে স্ক্রিপ্ট থেকে শুরু করে এডিটিং সব মিলে দেখা যায় যে 7 দিন লেগে যায় একটা ভিডিও করতে। তার এর অন্য কাজ কেমনে করবো, কিন্তু ওই কাজটা করতে ভালো লাগতো, আমার মন চাচ্ছিল, আবার দুইটা মিলে করতেছিলাম। ওই কাজের ক্ষেত্রে যেটা হইলো যে দুইটা অডিয়েন্স ভাগ হয়ে গেল, একটা ফানি আর ফানি এডুকেশনের দিকে একটা অডিয়েন্স গেল, অন্যদিকে অডিয়েন্স গেল, যার ফলে দুইটা ভিডিওর ক্ষেত্রেই রিচ একটুখানি কমে গেল, পেজের ক্ষেত্রে ইমপ্যাক্ট পড়লো। তা ওইটাই মনে হয় যে একটা মানে ওইটাকে এখন অফ রাখছেন, মানে ওটা এটা আমি ভাই আপনাকে একটা ভালো অপশন বলতে পারি, যেমন আমাদের ওয়াফি লাইফ ওনারা একটা প্ল্যাটফর্ম করছে কিডো, এরকম বাচ্চাদের নিয়ে কিন্তু অনেকেই কাজ করতেছেন,
ওয়াফি ল্যাব তার মধ্যে অন্যতম। সো এই প্ল্যাটফর্মগুলোর সাথে মনে হয় আপনি এটা খুব ভালো একটা কাজ হবে। বিশেষ করে আমাদের বাচ্চাদের কিন্তু কন্টেন্ট নেই, খুবই অভাব কোয়ালিটি কন্টেন্ট, বা আমরা যদি একটু বলি এথিক্যাল বা ইসলামিক কন্টেন্টগুলো কিন্তু নাই। মিউজিক বা এইসব আজে বাজে ভিডিও দেখে আমাদের বাচ্চারা। সো এই জায়গায় কাজ করে আমি আপনার প্রতি স্পেশাল রিকোয়েস্ট থাকবে, বা আমি হয়তো ওয়াফি ল্যাব বা অন্যদেরকেও রেফার করবো বা আহ্বান জানাবো যে যারা এই বাচ্চাদের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, সো একসাথে এটা কাজ করলে এটা ভালো জায়গায় যাইতে পারবেন। হয়তো এটা অন্য একটা প্ল্যাটফর্মে আমরা হয়তো, আমি আসলে জানতাম না, একটা জানলাম এটা নিয়ে দেখবো ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা বলতেছিলাম যে ওই সময় আমি যদি টিম নিয়ে কাজ করতে পারতাম তাহলে মনে হয় যে ফেলটা হইতো না, মানে যে ওটা ওই প্রজেক্ট ওই প্লেলিস্টটা ওই কাজের ক্ষেত্রটা ডাউন হয়ে গেল, ফান এডুকেশনটা আমি আর করতে পারলাম না। যদি একটা টিম থাকতো বা আরেকটা পেজ করতাম ওই যে কিরো যেটা বলেন বা এরকম কোন একটা জায়গা থাকতো, ওই হিসেবে কাজ করলে দেখা যেত যে এটা সাকসেস হইতো। তো এটা একটা ফেলিয়ার বলতে পারেন। আমি এটা নিয়ে আশাবাদী আপনার এটা সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। এখন তো আগে তো একটু কম ব্যস্ততা ছিল, এখন একটু বেশি ব্যস্ততা এসে পড়ছে, এখন টিমটা খুব দরকার। এখন আমার প্রত্যেকটা কাজে টিমটা খুব দরকার। যাক আল্লাহ ভরসা যতটুকু করতে পারি। এটা একটা মূলত পরে হচ্ছিল কয়েকটা যে প্রজেক্ট করলাম, যে এআই তামু করলাম, 3টা ভিডিও করলাম, ওইটা তো ফেল্ড। তারপর হচ্ছিল আমি একটা ছোট একটা বিজনেস শুরু করছিলাম থাম্বনেল ডিজাইন নিয়ে, এটা ফেল্ড। মানে মোটামুটি ভালো ভালো ফেল্ড হয়েছে। আর কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ফেল্ড বলতে কি, আমি আসলে ফেল্ডগুলোকে ফেল্ড হিসেবে দেখি না। আমি যে মূলত হচ্ছে মজা করতেছিলাম, মানে আমার তো তেমন একটা মানে চাওয়া পাওয়া ওই ধরনের কিছুটা ছিল না যে মোটিভেশন হারাই ফেলবো বা হতাশ হয়ে যাবো। আমার জাস্ট অক্সিলারি বা এটা একটা আপনি নোবেল পারপাজে নিচ্ছেন, যে দাওয়া পারপাজে, হ্যাঁ এরকম বা অ্যাওয়ারনেস পারপাজে নিচ্ছেন। এখনো কিন্তু এরকম যে একটা যখন আমি অ্যাওয়ারনেসকে ছড়াচ্ছি, আমার কিন্তু একটা মানে একটা ভালো লাগছে, বা একটা ডোপামিন যদি বলি একটা মানে ভালো একটা ফিল পাচ্ছি। তা এই যে এই ভালো ফিলটা পাচ্ছি, এটাই হচ্ছে এটা খুব দরকার। যে কোনো প্রফেশন ভাই, আমারও ধরেন ব্যবসা করতে এখন আমার ভালো লাগে। এখন আমি যদি টাকার জন্য ব্যবসা করি, আসলে আপনি এটা কন্টিনিউ করার, কারণ এত ঝামেলা এত প্যারা ব্যবসার, এটা কেউ যদি ভাবে যে না টাকা কামাই করবো আর ইয়ে করবো, এইটা আসলে সে কন্টিনিউ করাটা ডিফিকাল্ট। এটাকে ভালোবাসতে হবে, ভালো লাগতে হবে। আমার জায়গাটা এরকম যে আমি প্রথমত হচ্ছিল মানে ব্যবসাটাকে যখন এই যে যেটা থাম্বনেল যেটা করছিলাম, আমি তখন ছিল ইন্ট্রোভার্ট, আমি হচ্ছিল কথা বলতে পারতাম না, কোনো কিছু সব কিছু প্যারা খেতাম। প্রথম প্রজেক্টে প্রথম আমি অর্ডার পাওয়ার পর আমার 7 দিন ধরে আমার টেনশন, এই ধরনের একটা ব্যবসা, মানে তখন নিতেই পারতাম না, যে কোনো কিছু একটা নিতে পারার ব্যাপার সেবারই ছিল না। তা এই জায়গা থেকে আমি নিজের জড়তা কাটানোর জন্য এই মানে এইগুলো করলাম আর কি, যে কিছু কিছু প্রজেক্ট শুরু করি, মাঝে মধ্যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, সব কিছু মানে মোটামুটি ফেল্ড বলতে গেলে অন্য দিক দিয়ে ফেল্ড হয়েছে, কন্টেন্ট ক্রিয়েশনের দিক দিয়ে ফেল্ড ওইরকম কমই হয়েছে, শুধুমাত্র ওই দুইবার একটা রেস্ট্রিক্ট খাওয়া ছাড়া। আচ্ছা মাশাআল্লাহ। সো এটার পিছনে যে একদিনই তামু মামু আসলে এই জায়গায় আসে নাই, বেশ লম্বা একটা জার্নি ছিল, অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল। হ্যাঁ, সো সামনে আরও আমরা ভালো ভবিষ্যৎ, আমরা একদম শেষের দিকে চলে আসছি ভাই। আমরা 2টা বিষয় নিয়ে একটু কথা বলবো, জরুরি বিষয়। যে আপনার ব্যবসা নিয়ে আমরা আলাপ শুনতেছিলাম ভিডিওর বিহাইন্ড দ্য সিনে পডকাস্ট শুরুর আগে। সো আপনি অলরেডি কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন ব্যবসা করার, সো এটা নিয়ে যদি একটু বলেন। ব্যবসা এখন করছি না, ব্যবসা শিখছি। মানে যদি কন্টেন্ট ক্রিয়েশনটাকে ব্যবসা না বলেন তাহলে আপনি ব্যবসা শিখছি কিরকম, মানে ব্যবসা করে শিখছি। মানে হচ্ছিল পাশাপাশি স্টাডি তো আছে, ব্যবসা নিয়ে টুকটাক পড়াশোনা করছি, পাশাপাশি হচ্ছিল যে একটা ব্যবসা স্টার্ট গিফট শপ আর কি, অনলাইন গিফট শপ আছে একটা, গিফট শপ নিয়ে প্রোডাক্ট আনছি, একটু সোর্সিং করছি কোনো একটা জায়গা থেকে, সোর্সিং করে, এবং কিভাবে কম দামে রাখা যায়, মানে এ থেকে কম দামে রাখা যায়, কিভাবে একটা মানুষের মধ্যে হাদিয়া দেওয়ার অভ্যাসটা তৈরি করা যায়, এইগুলো আমি চিন্তা ভাবনা করছি। একটা অভ্যাস তৈরি করা, মানুষের মধ্যে হাদিয়া দেওয়ার অভ্যাস, মানুষ অন্যকে দিবে, অন্যকে দেওয়ার জন্য প্রোডাক্ট কিনবে, এই ব্যাপারগুলো নিয়ে চেষ্টা করছি, এক্সপেরিমেন্ট করছি। পাশাপাশি হচ্ছে অন্য যে মডেলগুলা, এই মডেলগুলাও অ্যাপ্লাই করবো। মানে এটার মধ্যে মূলত আসলে এটাকে ওইভাবে গতানুগতিক ব্যবসা বলবো না, এটা একটা এক্সপেরিমেন্ট প্ল্যাটফর্ম, এটা থেকে আমি শিখে অন্য একটা বিজনেস আমি তৈরি করবো সামনে ইনশাআল্লাহ। আমার কিছু প্ল্যান আছে, বাট এটা নিয়ে আপনার ওইভাবে প্রমোশন দেখি না কেন? এটা প্রমোশন করলে তার এক্সপেরিমেন্ট হলো না। আমি দেখছি অর্গানিক্যালি কি তাহলে সেল টেল আসতেছে? হ্যাঁ, অর্গানিক ভাবে সেল আসছে, মাঝে মধ্যে স্টোরিতে দেই, কিন্তু ওইভাবে আমি পেজে ওইভাবে পোস্ট করি না। সেল আলহামদুলিল্লাহ আসতেছে,
কিছু সেল আসে পেজ থেকে আসে, ওই সেলগুলো আসাটাই একটা হয়তো বা মনে হচ্ছে যে শেখাটা হচ্ছে আর কি মনে হয়। এখন আসলে যদি ব্যাক এন্ড না গোছে আসলে ওইভাবে মার্কেটিংটা করাটাও ঝামেলার, যে অনেক অর্ডার আসলো তখন আর আপনি তখন কিন্তু লেজে গোবরে হবে, তখন আরো নেগেটিভ হবে, তখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা ক্ষতি হবে। তামু ভাই একটা বাটপার বলছে একটা দিছে আরেকটা সমস্যা আছে। হ্যাঁ, অনলাইনে তো যে কোনো জিনিস বলা সহজ। এখানে আরো এটা আরো বলতে পারে, কারণ আমি হচ্ছিল একটু প্যারাকম নেওয়ার জন্য অ্যাডভান্স পেমেন্ট নিই। আচ্ছা আচ্ছা, এখন যদি প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ঝামেলা হয় তাহলে আরো সমস্যা হবে, কিন্তু যদি সমস্যা হলে অবশ্যই আমি ব্যাক করে দিব। কিন্তু মানে এই ক্ষেত্রে অবশ্যই তো পার্সোনাল ব্র্যান্ডিং যেটা বলেন পারবার অনেক সুযোগ আছে। এই জন্য খুব প্রোডাক্টের দিকে, প্রোডাক্ট থেকে শুরু করে সবকিছু কোয়ালিটিটা এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ। অন্য কেউ না হলে হয়তো বিজনেসের প্রোডাক্টটা তো প্যারা ছিল না। দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট আমি দেখলাম যে এই প্রোডাক্টটা সমস্যা, আমি প্রোডাক্ট জীবন দিব না, যতই হোক দিব না, কারণ হচ্ছে এই প্রোডাক্টের হয়তো আমার লাভ হবে 1000 টাকা, কিন্তু আমার লস হবে হচ্ছিল লক্ষ টাকা, কারণ হচ্ছে ইমেজ হবে। তাই এই জন্য কোনোভাবে দিব না। এই জন্য কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তাদের ট্রাস্টটা আর কিনতে হয় না, ট্রাস্টটা ওটা এসে পড়ে। হ্যাঁ, যে অডিয়েন্স ট্রাস্ট করে কন্টেন্ট ক্রিয়েটরদের যে বিজনেসের ক্ষেত্রে। তো এটা একটা ভালো একটা বিষয়, কারণ ওই লোক তো নিজের জন্যই 2 নাম্বারই করবে না, তাহলে তো ওর বিজনেসে প্রবলেম হবে। সো এটা নিয়ে ভাইয়া ভবিষ্যৎ প্ল্যান বা আগানোর কি চিন্তা ভাবনা? যে এখন বিজনেস আছে সেটা নিয়ে ভবিষ্যৎ ওইরকম ভাবে চিন্তা নেই, কিন্তু অন্য একটা বিজনেস নিয়ে আগানোর পরিকল্পনা আছে। আমি হয়তো বাচ্চাদের কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, পাশাপাশি হচ্ছিল ওই যে যেটা বললাম যে কন্টেন্ট নিয়ে কিছু একটা চিন্তা ভাবনা আছে, বিজনেস নিয়ে, কন্টেন্ট বিজনেস, কন্টেন্ট নিয়ে কোনো একটা বিজনেস ইনশাআল্লাহ রান করার পরিকল্পনা আছে। যে অন্য কোনো বিজনেসদের জন্য বাইরে আমরা ইনফ্লুয়েন্সারদের একটা বিজনেস দেখি ভাই, ওরা প্রচুর প্রোডাক্ট সেল করে নিজেরা, এই এফিলিয়েট করে, এই যে টি শার্ট পরে ওই টি শার্টটা যে মার্চেন্ডাইজ বা মক থাকে বা বিভিন্ন এরকম ফানি জিনিস করে ওরা সেল করে, কিন্তু আমাদের দেশে ওই টেন্ডেন্সিটা কম আছে। একটা আছে, আমি করছিলাম একটা, কিন্তু করার পর দেখা যায় যে মানে ওইরকম হয় না, পেমেন্টটা ঠিকভাবে দেয় না, বা পেমেন্টটা কি একটা ছিল একটা লিমিটেড পেমেন্ট থাকে, এটার উপরে গেলে দিতে হবে, একটা ব্যাপার থাকে। অন্যদিকে দেখা যায় যে আসলে মজা পাওয়া যায় না, যে নিজের একটা ব্র্যান্ড থাকলে এটা খুব ভালো লাগে, যে ব্যবসা তো একটা অন্যের ব্র্যান্ড আমি প্রমোট করে দিচ্ছি, এটা সাস্টেনেবল কতটুকু। হ্যাঁ, আজীবন তো অন্য ব্র্যান্ডের জন্য মানে বাংলাদেশে ওই এথিক্যাল জায়গাটা স্ট্রং না। তো ধরেন আপনি অ্যামাজনের এফিলিয়েশন, এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা এস্টাবলিশ একটা বিজনেস, কিন্তু বাংলাদেশে তো ওইভাবে এফিলিয়েট প্ল্যাটফর্মটা হয়নি, বা এফিলিয়েট প্ল্যাটফর্মগুলোও যে কতটা ট্রাস্ট রাখতে পারতেছে। ধরেন আপনার অনেক সেল হইলো, বাট বললো যে না হইছে 10 ইউনিট সেল, আপনার কমিশনটা কিন্তু ঠিকভাবে পাচ্ছেন কিনা, এটা কিন্তু সমস্যা। যে আমার দেখা গেল যে আমার মানে টুকসে সেল হইছে 20টা সেল হইছে, কিন্তু ওরা এমন সিস্টেম করে 5টা, তাহলে বুঝবো না, কিন্তু এটা এথিক্যাল একটা ব্যাপার শোনা আসে। সো এই জন্য মনে হয় যায় না বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা, নাকি? হ্যাঁ, এফিলিয়েটের মনে হয় জন্য যায় না। আর এফিলিয়েটের ওইরকম বড় কোনো জায়গাও তো নেই বাংলাদেশে, খুব এক দুইটা, খুবই কম। ওইরকম এফিলিয়েট জায়গাগুলো খুব কমই আছে বলা যায়। সো এটা একটা বড় স্কোপ মনে হয়, যে যদি এফিলিয়েট মার্কেটিংটা বাংলাদেশে স্ট্রং থাকতো তাহলে হয়তো ইনফ্লুয়েন্সাররা তাদের ইনকামের সোর্সটা আরো বাড়াইতে পারতো। হ্যাঁ, যে টি শার্ট বিক্রি করা, এগুলো তো একটা ভালো জায়গা আসলে, যে বা মাগ বা বিভিন্ন অনেক আইটেম আছে যে এখন কিন্তু সেল করে মানুষজন, দেখছি ইনফ্লুয়েন্সাররা তাদের ভিডিওর মাধ্যমে। যাই ভাই, একদম শেষের দিকে এখন যদি ভাইয়া ইয়াং জেনারেশনদের জন্য কিছু পরামর্শ দেন বিজনেস নিয়ে, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, একটু যদি পরামর্শ দেন। কিছু মানে বলে ফেলছি, অলরেডি কভার হয়ে গেছে, যে এটা নিয়ে যে হচ্ছিল ভাইরাল হওয়া বা হচ্ছিল সেলিব্রিটি হওয়ার ইচ্ছা নিয়ে না আসা, কয়েকটা পয়েন্ট আকারে যদি আমরা বলি। হ্যাঁ, সেলিব্রিটি বা মানে সেলিব্রিটি হওয়ার ইচ্ছায় উদ্দেশ্য না আসা, ফেম সিকার হওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে অনেক টাকা পয়সা হবে, এই চিন্তা করা যাবে না। হ্যাঁ, 3 নম্বর হচ্ছিল আসতে যদি হয় তাহলে আসতে হবে যে কোনো প্রিপারেশন নিয়ে আসতে হবে এবং একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসতে হবে, যে আমি মানুষকে শেখাবো, আমি মানুষকে হেল্প করব বা মানুষকে ইনফরমেশন দিব, এটা। তারপর হইতে পারে যে বিজনেস যদি থাকে, বিজনেস কন্টেন্ট করা অথবা কন্টেন্ট করে কোনো একটা বিজনেস রান করবো, এটা এরকম। আরেকটা হইতে পারে হচ্ছে যে আরেকটা ব্যাপার, হ্যাঁ এটা খুব একটা ভালো একটা পয়েন্ট। সময় থাকলে আমার একটা স্টোরিও শেয়ার করতে পারতাম। হ্যাঁ, অবশ্যই, প্লিজ, সময় আছে ভাই, অনেক সময় আছে। স্পন্সর নেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা একটা সাবধান অবলম্বন করা, যে আমরা যখন স্পন্সর নেই, যেমন আমি স্পন্সর নেওয়ার ক্ষেত্রে অনেক সময় কি হইছে, অনেক কি বলে এটাকে, যে অনেক কোম্পানি আছে তারা ইথিক্যাল না, আবার অনেক কোম্পানি আছে যেটা ইসলামিক দৃষ্টিকোণ হারাম, অনেক কিছু আছে, সেগুলো তো প্রমোট করলে একটা গুনার ভাগিদার হবেন, প্লাস নেগেটিভ মার্কেটিং হবে।
তো এইগুলোতে না যাওয়া, আর কিছু ক্ষেত্রে সব পুরোপুরি ভালো যাচাই করা। যেমন আমার একটা স্টোরি বলি, আমি একটা ভালো একটা কোম্পানি পাইছিলাম, নক দিল এবং হচ্ছিল টাকাও দিয়ে দিচ্ছে, এবং সব বলতে পারবেন না, নামও কিন্তু বলতে পারছেন, আমাদের আনসেন্সরড, আমাকে টাকাও দিয়ে দিচ্ছে এবং হচ্ছিল আমি খুব ভালোভাবে দেখলাম সবকিছু যাচাই করলাম, সবকিছু ভালো, এবং আমি মানে পোস্ট মানে শুট করে পোস্টও দিয়ে দিছি, পোস্ট মানে ছবি পোস্ট ছিল, পোস্টও দিয়ে দিছি। পোস্ট দেওয়ার অনলাইন ব্র্যান্ড না অফলাইন? অনলাইন ব্র্যান্ড। আচ্ছা, পোস্ট দিয়ে দিছে। পোস্ট দেওয়ার পরে একজন 5 মিনিটের মাথায় একজন কমেন্ট করছে, ভাই এই পেজে তো এই সমস্যা। আমি পেজে ঢুকে দিয়েছি, আর একটু সমস্যা আছে ইসলামী দৃষ্টিকোণ থেকে। তখন আমি পেজটা ডিলিট করে টাকাটা ফেরত দিয়ে দিছি। তো এই যে মানে আমি এখন টাকাটা রাখতে পারতাম, যা বলতে পারতাম, যুক্তি দ্বারা বাড়াতে পারতাম, যে এরকম না, এরকম সমস্যা নাই, এটা হবেই তো, এরকম অনেক কিছু বলতে পারতাম। কিন্তু দেখা গেল যে দরকার কি, দরকার নেই আমার, মানে টাকা দরকার নেই, এই জায়গাটা রাখে। তো এই জায়গা থেকে ইমেজ ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করি, আপনি যে নিশে কাজ করতেছেন ওই নিশের ইমেজটা ধরে রাখতে হবে। এবং এখন দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে সবচেয়ে বেশি যে প্রমোশনটা আসে সবচেয়ে জুয়ার আসে, জুয়ার প্রমোশনের জন্য আসে, আপনাকে 1 লাখ টাকা দেওয়ার জন্য প্রস্তুত তারা। এরকম আছে, যত টাকা যাবেন তত টাকা দিবে, অনেকে নিয়ে নিতেছে জুয়ার। এবং আরো অনেক আমাদের ক্রিকেটারদেরও তো দেখতেছি যে জুয়ার প্রমোশন, এটা খুব বড় ব্যাপার জুয়াটা। আমার জন্য একটা ভিডিও আছে, ইনশাআল্লাহ সামনে ছাড়বো, এটা নিয়ে একটা ভিডিও করেছি। তা এই যে এটা একটা সমস্যা, এটা একটা প্রবলেম, যে স্পন্সর খেয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা যাচাই করা, আর কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে একটুখানি হলেও যে মাথায় রাখা যে এই কন্টেন্টটা কি ক্রিঞ্জ হচ্ছে কিনা, লেম হচ্ছে কিনা, বা এই কন্টেন্টের মধ্যে কোনো নারী বা মিউজিক আছে কিনা, এই ব্যাপারগুলোকে একটুখানি এনশিওর করা। সবার, যদিও অনেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভাবে না, কিন্তু আমার মনে হয় যে অ্যাজ এ মুসলিম আমাদের ভাবা উচিত, যে কারণ একদিন তো মরতে হবে, তা আমার এই কন্টেন্ট থেকে যাবে। তা এই ব্যাপারগুলো আরেকটা হইলো, বলছিলেন যে ভাইয়া ওই ভাইরাল ইস্যুতে না ছুইটা মানে লং টার্মের জন্য কন্টেন্ট ক্রিয়েট করা, হ্যাঁ এটা আসছিল মনে হয় আমাদের আলোচনায়, যে ভাইরাল ইস্যুগুলো তো দ্রুত চলে যায়। এটা বলছিলাম। আপনি যেটা করেন যে আপনি লং টার্ম যেটার আবেদন থাকে ওই ধরনের টপিক করা। এটা অবশ্যই, যে আমি যদি যে কি বলে এটাকে, যে টপিক চলছে, ট্রেনিং চলছে, আজকে করলাম 3 দিন পরে এই ভিডিওর কোনো ভ্যালু নেই। কিন্তু যদি আমি একটা বড় ভিডিও বানাই, যে ভিডিওটা আসলে আজকে থেকে 1 বছর পরেও হলো দেখবে, ওই ধরনের ভিডিওগুলো বানানো বেশি উত্তম আর কি। যদিও মাঝে মধ্যে দুটো ব্যালেন্স করতে হয়, নাহলে কি হয় যে রিচ পাওয়া যায় না, ট্রেন্ডিংটা আমাদের দিতে হয়। পাশাপাশি অন্য কারণেও, একটা ভালো কারণে, ভালো উদ্দেশ্যও করা উচিত। যেরকম এখন একটা সমস্যা, একটা ঘটনা চলছে, এই ঘটনায় আমার কিছু মানে বলা উচিত। যেমন এখন যেমন 5 জুলাইয়ের কথা যদি বলি, ওই সময় যদি বলতাম যে এখন ট্রেন্ডিং এটা, আমরা কেউ ভিডিও বানাবো না, তার হয়তো না, ওই সময় তো কথা বলা উচিত ছিল। তার ওই হিসেবে কথা বলা, বা যে কোনো একটা চলমান টপিক চলছে, যে টপিকে আমাদের কথা বলা মনে হয় উচিত, তো ওই টপিক নিয়ে একটা ভিডিও বানানো আমার মনে হয়। কিন্তু নরমালি সব ফোকাসটা থাকা উচিত হচ্ছে যে নৈতিকতা বা ভালো লং টার্ম যেটার আবেদন থাকবে ওই বিষয়গুলো, আর এটাই ভাইরাল ট্রেন্ডের পিছনে না ছোটা আর কি। সো অনেকগুলা চমৎকার পয়েন্ট উঠে আসছে, এবং আমাদের মোটামুটি আলোচনার সাম আপ বলা যায় এই পয়েন্টটা। যদি আমি অনেক দ্রুত উল্টা পাল্টা অগুছাল কথা বলছি, যদি আমার এটা ফার্স্ট টাইম, এইজন্য আমাকে মাফটা করে। অনেক চমৎকার হয়েছে তামজিদ ভাই, খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি পার্সোনালি, অনেক কিছু শিখছি কন্টেন্ট ক্রিয়েশনের জগৎটা। আমি তো ওই যে বললাম না, টেক্সট ফরম্যাট লিখে অভ্যস্ত, বাট এই যে ভিডিওগ্রাফির জগৎটা আমার কাছে নতুন। আমিও আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, অনেক টুল জানলাম, এই সেক্টরটা সম্বন্ধে জানতেছি, প্লাস আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর হচ্ছে আমরা দোয়া করি এবং আশা করি আপনি অনেক বড় ইনফ্লুয়েন্সার হন এবং অনেক বড় বিজনেসম্যান হন। আপনি ব্যবসার দিকেও আসতেছেন ইনশাল্লাহ। আমরা নতুন ভালো বিজনেসম্যান আমাদের খুব দরকার আমাদের এই কমিউনিটিতে। সো আপনার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আর শেষ যদি কিছু বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। এখানে এই যেহেতু আমি বললাম যে এটা আমার একটা প্রথম, এবং অনেক ভুল হয়েছে, কথার মধ্যে অনেক অগোছল ছিল, এবং অনেক কথা হয়তো বা মানে আমি বলতে চাইনি, স্লিপ অফ টাং অনেক কথা বের হয়ে গেছে, যেটা আসলে আমি এই কথার সাথে হয়তো বা মানে ভুলভাল অনেক কিছু বের হয়ে যেতে পারে আর কি, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর হচ্ছিল আসতে পেরে এখানে অনেক ভালো লাগছে, এরকম কথা বলে আড্ডা দেওয়া আমার কাছে আসলে একটা ভালো লাগা। তা আপনাকে ধন্যবাদ, শুক্রিয়া ভাই। ইনশাল্লাহ যদি আবার কখনো আসা হয়, ইনশাল্লাহ আসার আগ্রহ আছে, আমার সাথে কাজ করার আগ্রহ আছে ইনশাল্লাহ।